আছে, তাহলে মিট মিট করে দেন। প্রথম আমরা টাইটেল কি ধরনের হবে বা টাইটেল কিভাবে আমরা লিখবো, তারপর অ্যাবস্ট্রাক্ট কি কি, কিভাবে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, তারপর কিওয়ার্ডস থাকে, ইন্ট্রোডাকশন আমরা কি কি লিখবো বা কিভাবে লিখবো, তারপর ডেটা বা ডেটা থাকতে পারে, আমার মডেল নিয়ে কাজ করতে পারি অথবা সিমুলেশন নিয়ে করতে পারি। তো আমি যে ডেটা মডেল নিয়ে কাজ করবো সেগুলো আমি কিভাবে অ্যানালাইসিস করবো সেটা একটা ব্যাপার। তারপরে আমার যখন রেজাল্টস পাবো, রেজাল্টগুলো আমি কিভাবে বর্ণনা করব, আমি ডিসকাশন কিভাবে করব বা সামারি বা কনক্লুশন কিভাবে করব। তো রেফারেন্স আছে সবার শেষে, রেফারেন্স আমরা কিভাবে ম্যানেজ ম্যানেজ করবো। আর ম্যানুয়ালি যদি করে অনেক কষ্টকর, সেক্ষেত্রে আমরা মেন্টালি সফটওয়্যার আজকে দেখাবো কিভাবে মেন্টালি সফটওয়্যার ইউজ করা যায়। তো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, যারা জানেন উত্তর দিবেন। আমি একটা পেপার পাবলিশ করতে যাচ্ছি, ঠিক আছে, একটা ভালো একটা পেপার পাবলিশ করতে যাচ্ছি। তো আমাদের কি কোয়ালিটিস গুলো থাকার দরকার আমি যদি একটা পেপার পাবলিশ করতে চাই? যে কেউ একজন যারা জানেন শেয়ার করে। ভাই আমি দিগন্ত। হ্যাঁ বল। ভাই প্রথমত হচ্ছে প্যালগারিজম, কাউকে কপি করা যাবে না প্রথম কথা। তারপর হচ্ছে যে রিসার্চের যে টপিকটা, সেই টপিকটা কতটা ইউনিক হচ্ছে, এইটার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি না না, যে আমি টপিকের উপর বলতেছি, মানে আমি বলতেছি কোয়ালিটিস কি কি থাকতে হবে। জেনারেল বলো, তুমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি ধরো ক্লাইমেট মানে অ্যাটমসফিয়ারিক রিসার্চ নিয়ে, অ্যাটমসফিয়ারিক সায়েন্স নিয়ে কাজ করি, হোয়াট এভার। মানে ইন জেনারেল আমার তোমার কি কোয়ালিটি গুলো থাকার দরকার, তুমি এটা পেপার পাবলিশ করতে চাচ্ছ? প্যালগারিজম ফ্রি হতে হবে। হুম হুম। তারপর হচ্ছে আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি, ইনফরমেশন গুলো হচ্ছে টু দা পয়েন্ট হতে হবে এবং মানে সঠিক ইনফরমেশন হতে হবে। মানে আচ্ছা নিজের মতো করে ভুল কোন ইনফরমেশন দিয়ে আমি যদি একটা থিসিস পেপার রেডি করে নিয়ে যাই, তো সেক্ষেত্রে হচ্ছে মানে আমার যে গ্রাফগুলো ঠিক মতো আসবে না। হুম হুম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে রিসার্চের যে টপিকের চাইতে বড় বিষয় হচ্ছে যে আমি যে রিসার্চটা করতেছি সেই রিসার্চটা আমি কতটা ভালোভাবে এক্সিকিউট করছি সেটা। আচ্ছা, আর কেউ? Thank you. আর কেউ? হ্যাঁ ভাইয়া, বাবুল বলছিলাম। হ্যাঁ বাবুল বলো। এখন হচ্ছে আমরা যে পেপার নিয়ে কাজ করব, আমরা যদি একটা স্টাডি এরিয়া নিয়ে কাজ করি, আমাদের এই এই কাজগুলো কিন্তু অতীতে হয়েছে অনেক। হুম হুম। তো আমরা ওই রিলেটেড কাজই করব। তো ওই কাজ, আমি যে নতুন কাজটা করব, এই কাজের মধ্যে ইউনিকনেসটা কত, মানে অনেকে তো এই কাজটা করছে, হুম হুম। আমিও যে কাজটা করব এই কাজ আমরা সবাই ডেটা মেথড নিয়ে চলে যাচ্ছি, মধ্যে আমি বলতেছি কি কোয়ালিটি গুলো থাকবে। ভিন্ন বাবুল কি, তোমার কথা বোঝা যাচ্ছে না বাবুল। আমি কোন কোন মেথোডোলজি ইউজ তোমার তোমার কথা বুঝতে পারতেছি না বাবুল। করছি, বাবুল কথা বোঝা যাচ্ছে না, অন্য কেউ উত্তর দিবেন। সে কোন বোঝা যাচ্ছে না। মেথোডোলজি। করোনা থেকে একটা ওয়ার্ড ধার করা যেতে পারে, প্রত্যেকটা কাজের একটা নভেলিটি থাকতে হবে, হুম হুম। অর্থাৎ নতুনত্ব না এখন থাকলে সেটা ওনার না 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 স্যার শুনেন। মেথোডোলজি হ্যাঁ স্যার, আমি কিন্তু কোনো মেথড টেথড আমার বা অন্য কথা বলি না। আমি একটা পেপার পাবলিশ করতে গেলে আমার কি, মানে আমি অ্যাজ এ রিসার্চার, আমার প্রশ্নটা হয়তো বুঝেন নাই। আমি কিন্তু বলি না একটা পেপারের কি কোয়ালিটি থাকবে, আমার প্রশ্নটা বুঝেন। কোনো পেপারের কোয়ালিটি নিয়ে কথা বলতেছি না। আমি একজন গবেষক, আমার প্রশ্নটা হচ্ছে আমি গবেষক, ঠিক আছে, আমার কি কি কোয়ালিটি থাকতে হবে একটা পেপার পাবলিশ করতে চাইলে ভালো। আমি বলবো স্যার, আমাকে অবশ্যই স্যার রিসোর্সফুল হতে হবে, হ্যাঁ হ্যাঁ। ইথিক্যাল হতে হবে, আচ্ছা সায়েন্টিফিক্যালি হতে হবে, আচ্ছা দেন ক্রিয়েটিভ হতে হবে, অনেস্টি হতে হবে। এই টাইপের স্যার কিছু কোয়ালিটি অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আর কেউ? ভাই আমি বলি। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনতেছি। আমার তো মনে হয় গুড পেপার ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং যে নলেজ গ্যাপ, মানে আমি না 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 ভাই, সেটা বলতেছি না, আমার প্রশ্নটা বুঝেন। বের করতে হচ্ছে মানে গুড পেপারের কোয়ালিটি বলতেছি না, আমি বলতেছি আমি একটা পেপার পাবলিশ করতে যাচ্ছি, ভালো একটা পেপার, আমার কি কি গুণ থাকতে হবে, আমি গবেষক, নট পেপার। আমার আগের যে বক্তা যিনি কথা, আমার আগের বক্তা যিনি কথাগুলো বলে গেছেন, ওনার কথাগুলোর সাথে আমি শুধু ইথিক্যাল যে কথাগুলো, ওইটাকে এসিডিকের গুরুত্ব দেবো, ইথিক্যাল কনসিডারেশন, আচ্ছা নিউট্রালনেস। আচ্ছা, আর কেউ? ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমি জায়েদ বলছিলাম। জি বলেন। ভাই হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ধৈর্য থাকতে হবে ভাই। আচ্ছা গুড, তারপর? ভাই আমি এনামুল বলছিলাম। জি ভাই
রিসার্চ করার জন্য আমার এবিলিটি থাকতে হবে, যেমন স্যাম্পলিং মেথড, কি কি স্যাম্পলিং কালেক্ট করতে হবে সে বিষয়ে ধারণা থাকতে হবে। আর সম্রাট ভাই যে বিষয়গুলো বললো সেগুলোর সাথেও আমি একমত। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে মিউট করে দেন, আমি বলি। হ্যাঁ, আমি বলবো ইন জেনারেল, হ্যাঁ, রিসার্চ ইন জেনারেল আপনি আপনার ফিল্ড অনুযায়ী আপনি নিয়ে নেবেন। প্রথম হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিলগুলো কি কি হয়েছে, অনেকে বলেন ধৈর্য, এথিক্স টেথিক্স ইত্যাদি, এগুলো তো একটা পার্ট, বাট মূল হচ্ছে কি, প্রথম হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ বলতে আসলে কি বুঝাচ্ছি, ধরেন আপনি ল্যাব বেস রিসার্চ করতেছেন। রিসার্চ কিন্তু দুই ধরনের হয়, একটা ল্যাব বেস আর একটা উইদাউট ল্যাব। ল্যাব বেস রিসার্চ যেমন উদাহরণ দিই আমি, ধরেন একজন এগ্রিকালচারে রিসার্চ করতেছে, তার পুরাটাই ল্যাব বেস বা ল্যাব ছাড়াও হইতে পারে, বাট এগ্রিকালচার ধরলাম একটা ল্যাব নিয়ে কাজ করতেছে, বা এন্টোমোলজি নিয়ে বা ভেটেরিনারি মেডিসিন নিয়ে কাজ করতেছে। অথবা একজন ফার্মেসির স্টুডেন্ট আছে, তার রিসার্চটা ল্যাব বেস হইতে পারে, আবার অনেক সময় সার্ভে রিলেটেড হইতে পারে, সেটা ভিন্ন ইস্যু। বাট ল্যাব বেস যদি রিসার্চ হয়, তাহলে ল্যাব বেস যে রিসার্চগুলো হয়, বা আমাদের অ্যাটমসফিয়ারিক্স রিসার্চ বা অ্যাটমসফিয়ারিক ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে এয়ার পলিউশন নিয়ে কাজ করলো, সেক্ষেত্রে তার কিন্তু মানে ইনস্ট্রুমেন্ট লাগবে। তো ল্যাব বেস রিসার্চের ক্ষেত্রে মেইন প্রথম স্কিলটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। যেমন বাংলাদেশে অনেক সময় আমি মানে অন্যভাবে নিবেন না, করোনার অনেক জায়গায় টেস্ট করতেছে, দেখা যাচ্ছে ভুল হইতেছে, অথবা দেখা গেলো ঠিক আছে নেগেটিভ আসছে, পরে দেখা যায় পজিটিভ আসছে, তার মানে সে ল্যাবের ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে সে কিন্তু দক্ষ না। তার মানে ল্যাবে আপনার দক্ষ হইতে হবে। আপনার ল্যাবে যদি ভুল মানে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে না পারেন, তার মানে আপনার রেজাল্ট কি হবে, ভুল আসবে। আর ভুল আসলে কি হবে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে। আর উইদাউট ল্যাব কি, তাহলে ল্যাবের ক্ষেত্রে বোঝা গেল, ল্যাবের ক্ষেত্রে মূল হচ্ছে যে আমরা মূল যে স্কিলটা সেটা হচ্ছে আপনি আপনার ল্যাব রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আপনার ভালো দক্ষতা থাকতে হবে, আপনি দক্ষ হতে হবে, ওয়ান থিং। দ্বিতীয় বিষয় হচ্ছে উইদাউট যদি ল্যাব হয়, যারা আমরা ধরেন আমি অ্যাটমসফিয়ার সায়েন্সে রিসার্চ করি, আমাদের ম্যাক্সিমাম ডেটাগুলো হচ্ছে যে আমাদের নাসা বা নোয়া থেকে আমরা ডাউনলোড করি, এবং পৃথিবীতে এটা ফ্রি। তো নাসা নোয়া থেকে যখন ডাউনলোড করি, আমাদের ডেটাগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে, তারা অলরেডি ল্যাবে কিন্তু ডেটা প্রডিউস করছে, ঠিক আছে, সেটা জিআইএসটি রিমোট সেন্সিং রিলেটেড হোক, যে কোনো ডেটাগুলো হোক, তাহলে উইদাউট ল্যাব কিন্তু অলরেডি তৈরি করা। সো আমার ক্ষেত্রে যেটা স্কিল ডেভেলপ করতে হবে, সেই ক্ষেত্রে যদি উইদাউট ল্যাব হয়, সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, কারণ আমরা হাতে করবো না নিশ্চয়ই, একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যখন আমি কম্পিউটার দিয়ে কাজ করতে যাবো, তখন আমার কি লাগবে, কম্পিউটার প্রোগ্রামিং জানতে হবে, সহজ কথা ম্যাথমেটিক্স, ফিজিক্স, হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে অবশ্যই। তার মানে কম্পিউটার প্রোগ্রামিং লাগতে পারে। সেক্ষেত্রে আমার লিনাক্স সম্বন্ধে অনেক সময় আমি কিছু সফটওয়্যার ইউজ করবো, সেখানে আমার লিনাক্স লাগতে পারে, ঠিক আছে। তারপর উইন্ডোজে কিছু সফটওয়্যার আছে আমরা সাইন্টিফিক আমার কাজ করে না, তারপর আমার ডেটাগুলো সব সাইন্টিফিক থাকবে, তাহলে সেগুলো তো আমি মানে মাইক্রোসফট এক্সেলের মতো আমি ওপেন করতে পারবো না। সেক্ষেত্রে আমার কি দক্ষতা হতে হবে, সেক্ষেত্রে আমার যে সফটওয়্যারগুলো আছে বা আমার যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে না শিখি, তাহলে কিন্তু আমি রিসার্চ করতে পারবো না। অ্যানালাইসিস সবচেয়ে একটা জটিল জিনিস, পরে আপনি লিখবেন পরে হিসাব। তাইলে আমার প্রথম অপশনটা হচ্ছে কি, আমার স্কিল ডেভেলপ করব, সেটা ল্যাব বেস রিসার্চ হলে ল্যাবের ক্ষেত্রে আপনার দক্ষ হইতে হবে। আর যদি উইদাউট ল্যাব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আমি যে কথাগুলো বললাম সেগুলো দক্ষ হইতে হবে। অথবা আপনি ধরেন যে ঠিক আছে আমাদের মতো ধরেন সাইন্টিফিক রিসার্চ করেন না উইদাউট ল্যাবে, ধরেন সার্ভে রিসার্চ করেন। সার্ভে রিসার্চ করতে গেলেও আপনার কোশ্চেনারি আপনি বুঝেন কিনা, সার্ভে কিভাবে করবেন, স্যাম্পল কিভাবে কালেকশন করবেন, হোয়াট এভার, তার মানে বোঝা গেল উইদাউট ল্যাব যদি হয়, বাকি যে আপনার রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনার দক্ষ হইতে হবে, ঠিক আছে। 2 নম্বর অপশন, আপনি এখন স্কিল ডেভেলপ করে ফেললেন, ঠিক আছে, ইটস ফাইন, আপনি রেজাল্ট পাইলেন, এটা তো বাংলাদেশে পাবলিশ করবেন না। তার মানে পাবলিশ করবেন কোথায়, ইন্টারন্যাশনাল কোনো জার্নাল। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি বুঝে, ইংলিশ বুঝে, ঠিক আছে। তার মানে এক্সিলেন্ট রাইটিং স্কিল থাকতে হবে। আপনি আপনার যে রেজাল্টটা পাইলেন সেটা আপনার তো আমরা ব্যাখ্যা করতে হবে। সো ব্যাখ্যা যদি আপনি করতে চান, তার মানে আপনার ইংলিশে প্রকাশ করতে হবে। এখন আপনি যদি কামলার ইংলিশ ইউজ করেন, টু বি অনেস্ট, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তো রাইটিং যদি রাইটিং এর মতো না হয়, তাহলে জীবনে পেপার পাবলিশ হবে না। আর আমাদের বাংলাদেশে আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা, তার মানে ইংলিশ আমাদের মাতৃভাষা না। 2-1 জন আছে, পার্সেন্টেজ খুবই কম, যারা ধরেন ছোট থেকে গ্রামার অনেক স্ট্রং, ঠিক আছে, তারা লিখতে পারলো। কিন্তু আমরা মানে অধিকাংশ লোকই কিন্তু আমরা ইংলিশে ভালো না। তার মানে আমাদের বেসটা ভালো করতে হবে, গ্রামার শিখতে হবে। তার মানে আইএলস, টোফেল, আমি এগুলো সাজেস্ট করি। যারা এই ইয়াগুলা দিবে, আপনার বিদেশ আসেন না আসেন হোয়াট এভার, আপনি যখন একটা পেপার করবেন, রিসার্চ করে যে আপনার লিখতে হবে, যখন আপনি লিখবেন তারপর ইংলিশে ভালো দক্ষ হতে যাবে। তার মানে এই টেস্টগুলো আপনি যদি দেন, তাহলে আপনি আসলে কতটা ভালো, আপনি যে ভালো তার প্রমাণ কি ইংলিশে। তার মানে এই টেস্টগুলো দিবেন, টেস্ট দিয়ে আপনি আপনারা জাস্টিফাই করবেন যে আমি ভালো। যখন আপনি এই টেস্টগুলো দিবেন, আপনার গ্রামার সব স্ট্রং হয়ে যাবে, লেখা আপনি কিভাবে লিখতে হয়, মানে লিখলেই হবে না, একাডেমিক স্টাইলে আপনি কিভাবে লিখবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তাহলে বুঝলে তখন আপনি কিন্তু পেপার লিখতে পারবেন, আপনার পেপার পাবলিশড হবে, ঠিক আছে।
ফাইনাল যে 3 নাম্বার যে অপশনগুলো, আর বাকি যে যে কথাগুলো বললেন ধৈর্য টর্য ইথিক্যাল এগুলা বিষয় তো থাকবেই, এটা হচ্ছে এক্সট্রা। বাট মেন 3টা জিনিস, স্কিল ডেভেলপ করতে হবে, ইংলিশ আপনি স্কিল ডেভেলপ করার পর আপনি সেটা প্রকাশ করবেন ইংলিশে। 3য় নম্বর অপশন একাডেমিক স্কিল থাকতে হবে। তার মানে কিন্তু আপনি যখন জার্নালে পেপার আপনি জমা দিবেন তখন কিন্তু আপনার এডিটরের সাথে কথা বলতে হবে। তো এডিটর কিন্তু নর্মালি আপনার ইংলিশে কমিউনিকেট করবে এক। তারপরে আপনার আপনার রিভিউয়ার যে থাকবে, রিভিউয়ারগুলো আপনাকে কমেন্টস করবে, ঠিক আছে? তো রিভিউয়ার যে আপনাকে কমেন্টস করবে সেই কমেন্টসগুলো আপনার রিলেটেড হবে। ধরেন আমি অ্যাটমসফিয়ার রিসার্চ নিয়ে করি বা মেট্রোলজিক্যাল ডিজাস্টার নিয়ে সাইক্লোন নিয়ে কাজ করি, আমার রিসার্চের সাইন্টিফিক যে কোশ্চেনগুলো সব কিন্তু সাইক্লোন নিয়ে হবে। একজন ফিশারিজ নিয়ে কাজ করে তার ফিশারিজ রিলেটেড হবে কোশ্চেনগুলো আসবে, বা একজন এগ্রিকালচার নিয়ে কাজ করে, ভেটেরিনারি মেডিসিন নিয়ে কাজ করে, ফার্মেসি নিয়ে কাজ করে, তার কোশ্চেনগুলো কিন্তু ওই রিলেটেড হবে। তার মানে আপনি যে টপিক নিয়ে রিসার্চ করছেন, আপনি ল্যাবে করেন বা উইদাউট ল্যাবে করেন, তখন এই রিভিউয়াররা কিন্তু আপনার রেজাল্ট থেকে কিন্তু আপনার অনেক কোশ্চেন করবে, সাইন্টিফিক কোশ্চেন করতে পারে, তখন আপনার উত্তর কিন্তু সাইন্টিফিক্যালি দিতে হবে। তার মানে আপনার একাডেমিক স্কিল যদি না থাকে, তার মানে আপনি শুধু খালি মুখস্থ কইরা যদি থিওরি পড়েন, যেমন স্ট্যাটিস্টিক্স বাংলা যেটা হয় খালি থিওরি পড়ে আমরা ধরেন 100-র মধ্যে 95 পাইলাম, আমি গোল্ড মেডেল পাইলাম, হোয়াট এভার, কোনো কাজে আসবে না। আমি শুধু মুখস্থ করে কি আমি খালি শীট পড়ছি, তাইলে কিন্তু শীট পড়লে কখনো পেপার পাবলিশ করতে পারবে না। তার মানে একাডেমিক আমার জ্ঞান থাকতে হবে। একাডেমিক জ্ঞান যদি থাকে সেক্ষেত্রে আমি রিভিউয়ারে যে কমেন্টসগুলো আসবে সেই কমেন্টসগুলো আমার কি করতে হবে, আমার উত্তর দিতে হবে। যদি আমি এই রিভিউয়ারকে স্যাটিসফাই করতে পারি, এডিটরকে স্যাটিসফাই করি, তাইলে পেপার পাবলিশ হবে। আর যদি আমি এই লাস্ট স্টেপ, এই তিনটা স্টেপের যদি একটা স্টেপ আমি ফেল করি, তাহলে কিন্তু আমার পেপার পাবলিশ হবে না। আমার স্কিল যদি ডেভেলপ হয় না, তাহলে আমি ডেটা অ্যানালাইসিস করতে পারবো না। তাহলে ডেটা অ্যানালাইসিস করতে যদি না পারি, আমি রেজাল্ট পাবো না। তো রেজাল্ট না পাইলে আমি কিন্তু লিখতে পারবো না, ঠিক আছে? আর ইংলিশ যদি আমার রেজাল্ট পাইলাম, ইংলিশ ভালো না, তার মানে আমি লিখতে পারবো না। আমি ইংলিশও ভালো, আমি লিখলাম, ঠিক আছে, ইটস ফাইন, আমার স্কিল ডেভেলপ হয়েছে, আমার ইংলিশও ভালো, আমি পেপার লিখেও ফেললাম, ফাইনালি তো আমি পেপারটা সাবমিট করব। তার মানে পেপারটা কেউ না কেউ রিভিউ করবে, রিভিউ করে কিন্তু আমার কোশ্চেন করবে। সে কোশ্চেনের যে আমি স্যাটিসফাই না করতে পারি, তাহলে কোনো দিনও আপনার হচ্ছে জার্নালে পেপার পাবলিশড হবে না, যদি সেটা ফেক জার্নাল বা ইন্ডিয়ান জার্নাল না হয়। আজকে যদি কেউ, আমার একটা পেপার আছে ফেক পেপার, আমি দেখাবো নি, আর কারো যদি ফেক পেপার থাকে দয়া করে কষ্ট পাবেন না, খালি চিনে রাখবেন যে এটা ফেক জার্নাল, ঠিক আছে? এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে, এখন আমরা বুঝলাম যে একটা পেপার পাবলিশ করার জন্য আমাদের অ্যাজ এ রিসার্চার হিসাবে, একজন গবেষক হিসাবে আমার কি কি কোয়ালিটি থাকতে হবে, রাইট? এখন কোশ্চেন হচ্ছে একটা ভালো পেপারের স্ট্রাকচারটা কি হইতে পারে, বলেন? বলবো নাকি? হ্যাঁ বলেন। হ্যাঁ, একটা ভালো পেপারের একটা ভালো টাইটেল থাকবে, তারপরে মানে টাইটেল পেজটা থাকবে আর কি, ওই জায়গায় নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, ম্যাটেরিয়ালস মেথড থাকবে, রেজাল্টস এন্ড ডিসকাশন থাকবে, তারপরে কনক্লুশন থাকবে, অ্যাকনলেজমেন্ট থাকবে, রেফারেন্স থাকবে। এটা মোটামুটি ইন জেনারেল আর কি। আচ্ছা, ধন্যবাদ। মীর ভাই মনে হয়? ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, আপনি রিসার্চ করছেন এজন্য আপনি জানেন, গবেষক। এনিওয়ে, আচ্ছা, মীর মোহাম্মদ আলী ভাই তো মানে একটা মানে সে গবেষক, বড় ধরনের গবেষক। নিউ জেনারেশন যারা আছে, নিউ কামার যারা ধরনের স্টাডি করতেছেন, ব্যাচেলর টেচেলর এখন করতেছেন বা পেপার সম্বন্ধে ধারণা, তাদের সম্বন্ধে একজন উত্তর চাই। স্ট্রাকচার কি হবে যারা এখনো পেপার পাবলিশ করেন নাই, ব্যাচেলর করতেছেন? ভাই বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো নির্ভুল থাকতে হবে, তারপর গ্রামাটিক্যাল কোনো ভুল হওয়া যাবে না, আর রেফারেন্স গুলো কোন কোন জায়গা থেকে নিচ্ছে এগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। না, এগুলা স্ট্রাকচারের মধ্যে পড়লো না। এনিওয়ে, মীর মোহাম্মদ বললো সেটা হচ্ছে একদম সঠিক উত্তর, ঠিক আছে? স্ট্রাকচার কি হবে, তাহলে একটা স্টেপ প্রথম হচ্ছে টাইটেল স্পেসিফিক এবং অ্যাকুরেট হইতে হবে, ঠিক আছে? আমি টাইটেলে এসে কিন্তু মেথড লেখা যাবে না। আচ্ছা, এখানে আমি এখানে শর্টকাটে বলবো, আর পরবর্তীতে প্রতিটা অপশন আমি হচ্ছে যে ব্যাখ্যা করবো উদাহরণ সহ, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনার এই ভিডিওটা কি ওই গুগল ক্লাসরুমে দেওয়া হবে? সবই দেওয়া হবে ভাই, টেনশন করার কিছু নাই। থ্যাংক ইউ। জি। তো টাইটেল আমি অলরেডি, হ্যাঁ এই যে রেকর্ড হচ্ছে, দেখা যাচ্ছে রেকর্ড করতেছি আমি, দেখা যাচ্ছে রেকর্ডিংটা? জি জি, হ্যাঁ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে জুমে সরাসরি রেকর্ড করা যায়, জুমে
বাট যেহেতু টেনসেন্টে সরাসরি করা যায় না, আমি একটা থার্ড পার্টি ইউজ করতেছি, হ্যাঁ, একটা টুলস ইউজ করতেছি যেটা দ্বারা আমি রেকর্ড করে রাখতেছি। তো আমি জি ভাই, ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, টাইটেলটা তাহলে বুঝাই গেল। আমি আরো উদাহরণ সহ সুন্দর করে, কোশ্চিন করার কোনো অপশনই থাকবে না, আমি সুন্দর করে উদাহরণ করে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো টাইটেল বুঝাই গেল, আমি সুন্দর একটা অ্যাট্রাকটিভ, তার মানে আমি এমন একটা টাইটেল দিব, আমি আমার ফিল্ডে টাইটেল দিব, দেখেই যেন সবাই মানে আকর্ষণ তৈরি হয়, ব্যাপারটা পড়তে চায়। ঠিক আছে, মানে কনসাইজ হবে সুন্দর করে, এখানে মানে অত বড় মানে লেস দেন 20 ওয়ার্ডস, 20টা ওয়ার্ডের মধ্যে আমি দিয়ে দিব, সুন্দর করে দিব, এবং এখানে কোনো মেথড টেথড কোনো কিছুই আনা যাবে না। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্টে আমি 3টা জিনিস সবসময় ফোকাস করবো। সহজ কথা, আমি কি করছি আসলে, এবং আমি কি আসলে আমি রিসার্চ করলাম, ঠিক আছে, আমি তারপরে আমি কি পেলাম, আমার রেজাল্টটা কি, সহজ কথা, তারপরে আমি কনক্লুশন দিব অথবা রিকমেন্ডেশন থাকতে পারে। অ্যাবস্ট্রাক্টে 3টা বিষয় থাকবে, আমি কি করছি, ঠিক আছে, আর কি পেলাম, আর হচ্ছে যে আমার কনক্লুশন যদি থাকে। তারপরে কিওয়ার্ডস গুলা কি 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 থাকবে বা কিভাবে থাকবে, অনেক মানে অ্যাটলিস্ট 5টা আমি কিওয়ার্ড দিব। ঠিক আছে, কিওয়ার্ড কেন দিব আমি একটু পরে ব্যাখ্যা করব। ঠিক আছে, তারপরে ইন্ট্রোডাকশনে কি কি থাকবে। ইন্ট্রোডাকশনে প্রথম অপশনে প্রথম প্যারাগ্রাফটা থাকে, যেটা সে প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে যে আমি সমস্যা নিয়ে, রিসার্চ মানে হচ্ছে আমরা কোনো কোশ্চেনের মানে প্রশ্ন উত্তর খুঁজবো। ঠিক আছে, আমার কোশ্চেন আছে, সেটা আমি উত্তর করবো। রিসার্চ মানে কি, আমি মানে রিসার্চ, নতুন করে সার্চ করা, খুঁজে বের করা, মানে যেটা হাইড আছে কোনো কিছু, আমার নতুন কিছু বের করা, তাই তো। তার মানে আমি আমার যে সমস্যাটা আছে, সমস্যাটা আমি সুন্দর করে আগে প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিব। তারপরে আমার হচ্ছে যে এই রিলেটেড কোনো কাজ অতীতে কি ধরনের হয়েছে বা কি হয় নাই, আমি এই ব্যাখ্যাগুলো দিব। তারপরে শেষের দিকে যে আমি আমার রিসার্চের আসলে মানে অবজেক্টিভ যেটা কি, সেটা আমি ব্যাখ্যা করব। ঠিক আছে, আর ডেটা, অনেকে ডেটা হইতে পারে, আবার অনেকে আমরা যখন মডেল ইউজ করব বা সিমুলেশন বা মডেল একই কথা, আমি যে মেথডগুলো ইউজ করব, সেক্ষেত্রে আমি কি করব, সবসময় ডেটা সেটটা, আমি যে ডেটাগুলো নিব সেটা মানে একদম ব্যাখ্যা করতে হবে, এবং সাথে সাথে তার সোর্সগুলো দিতে হবে, আমি কোথা থেকে আমি নিলাম এই ডেটাটা। ঠিক আছে, আমি সোর্স না দেই, এইভাবে না লেখি, তাহলে আমার কখনো পেপার পাবলিশ হবে না। তারপরে মডেল অথবা সিমুলেশন যদি হয়, সে কি মডেল ইউজ করছি, তার প্যারামিটারাইজেশন কিভাবে করছি, মডেল মানে কতটুকু একুরেট রেজাল্ট দিল, কতটুকু ভুল হয়েছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তাহলে এগুলো আমার দিতে হবে। তারপরে আমি কিভাবে অ্যানালাইসিস করছি, আমি যে ঠিক আছে আমার ডেটা ইউজ করছি, আমি মডেল ইউজ করছি বা সিমুলেশন ইউজ করছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই যে মডেলটা আমি কিভাবে ইউজ করলাম, কিভাবে আমি কাজগুলো করছি, অথবা আমি যে ডেটা সেটটা নিছি, ডেটা কিভাবে আমি অ্যানালাইসিস করছি, ঠিক আছে, আমার ব্যাখ্যা দিতে হবে। আর রেজাল্টে হয়ে যে কি, যখন আমি রেজাল্টটা হচ্ছে যে আমি তো নতুন রেজাল্ট পাবো। সহজ কথা, সুন্দর কথা যদি বলি, সেটা হচ্ছে রিসার্চ মানে হচ্ছে যখন পেপার লিখবো, মানে আমি আমার গল্প বলবো, মানে রিসার্চ রাইটিং ইজ লাইক এ টেলিং ইউর স্টোরি, মানে স্টোরি টেলিং। আপনার গল্প বলতে হবে, আপনি যে রেজাল্টটা পাবেন সুন্দর করে গল্পের মতো ব্যাখ্যা করতে হবে, আজাইরা কোনো কিছু লিখলে হবে না। তাহলে আমি আমার যে রেজাল্টটা পাবো সেটা আমি ফিগারের মাধ্যমে অথবা টেবিলের মাধ্যমে ব্যাখ্যা করবো। আমি রেজাল্টটা কি দিয়ে প্রকাশ করবো, তার মানে আমার ফিগার দ্বারা প্রকাশ করতে হবে, অথবা টেবিল থাকলে টেবিল দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, তার মানে আমি রেজাল্টে এসে আমার যে নিউ রেজাল্ট আমি কি পাইলাম সেটা নিয়ে আমি কি করবো, দিয়ে দিব। আর ডিসকাশনে হচ্ছে যে আমি যে মেন নিউ রেজাল্ট আমি পাইলাম, রিসার্চ করে নতুন আমি কিছু পাইলাম, আমি সেটা ফিগার বা টেবিলের মাধ্যমে ব্যাখ্যা করলাম। এখন এই যে রেজাল্টটা আমি পাইলাম, সেই রেজাল্টের সাথে অতীতে তো অলরেডি রিসার্চ হয়ে গেছে, তাহলে আমি যে নিউ রেজাল্ট পাইলাম, আমার রেজাল্টের সাথে অতীতের রেজাল্টের সাথে কম্পেয়ার করবো, আমি আসলে সিমিলার রেজাল্ট পাইলাম না আসলে মানে উল্টার মানে অপোজিট রেজাল্ট পাইলাম, সিমিলার পাইলাম না অপোজিট পাইলাম। আচ্ছা, সিমিলার পাইলে কেন সিমিলার পাইলাম, তো সিমিলারই। আর যদি অপোজিট হয়, আসলে কেন অপোজিট পাইলাম, ঠিক আছে, আমার রেজাল্টের সাথে মিললো না, কেন মিললো না, ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে। তারপরে আমি যে রেজাল্টগুলো পাইলাম, আসলে এটা প্রয়োগ কি, ঠিক আছে, আমি নতুন রেজাল্ট আমি কিভাবে প্রয়োগ করবো, ঠিক আছে। তারপরে আমি আমার বলবো যে অতীতে কোনো সমস্যা হবে কিনা, ফিউচার স্টাডির ক্ষেত্রে কোনো আনরিজলভ কোনো ইস্যুগুলো থাকবে কিনা, সেগুলো আমি ডিসকাশনে বলে দিব যে ফিউচারে এই বিষয়গুলো হতে পারে। ঠিক আছে, আমারই কনক্লুশন হচ্ছে যে সেম একই কথা, অনেকটা অ্যাবস্ট্রাক্টের মতোই। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টের মতোই, মানে সামারি কনক্লুশন আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে একটা বিশাল একটা মিল আছে। ঠিক আছে, তার মানে সহজ কথা, আমি কি করছি আর আমি কি পাইলাম, ফাইনালি আমি কনক্লুশন দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে মূলত। আর এটা অ্যাডাপ্টেড করা হয়েছে আপনার এনকার নাসা থেকে, এনকারের সায়েন্টিস্ট ইউএসএ, উনি এইভাবে ব্যাখ্যা করছে, ওনার একটা কনফারেন্স ছিল, সেখান থেকে আমি নিয়েছি। হ্যাঁ, এখন টাইটেল, ধরুন এই যে একটা পেপার আমি দিলাম, পেপারের টাইটেলটা দেখেন, এটা আমার প্রথম পেপার, আমি যখন পাবলিশ করি, এটা রিপ্রোডিউস করছি, এটা আমেরিকাতে করছে, নোয়ার সায়েন্টিস্ট করছে, আমি এটা বে বেঙ্গলে করছি। ঠিক আছে, তো সব হচ্ছে আমেরিকার সায়েন্টিস্ট। তো এখানে দেখেন স্পেসিফিক ভাবে দিছে,
আবার কোথাও ক্ষেত্রে যদি আমি এব্রিভিয়েশন দেই, সেই এব্রিভিয়েশন যদি নতুন হয়, মানে আমার সাইন্টিফিক কমিউনিটি যদি সেটা সম্বন্ধে না জানে, তাহলে কিন্তু আমরা কখনোই দিতে পারবো না এব্রিভিয়েশন। যেমন আমরা অলরেডি আমরা যারা একটু সায়েন্সে রিসার্চ করি, আমরা স্যাটেলাইট ডেটা নিয়ে যারা কাজ করি, আমরা অলরেডি জানি ট্রিম আসলে কি, ট্রপিক্যাল রেইনফল মেজারিং মিশন ডেটা, আমরা জানি যে এটা ট্রিম। বাট নতুন হয় সেক্ষেত্রে আমরা এব্রিভিয়েশন দিতে পারবো না, ঠিক আছে, অবশ্যই ব্যাখ্যা করতে হবে। এখন আমি এখানে যদি বলি যে প্রিসিপিটেন্ট কন্ট্রিবিউশন, কার কন্ট্রিবিউশন? ট্রপিক্যাল সাইক্লোনের। আমি যদি অফ ট্রপিক্যাল সাইক্লোন না দিতাম, তাহলে আমি যদি এভাবে বলতাম যে প্রিসিপিটেন্ট কন্ট্রিবিউশন কোথায়, সাউথ ইস্টার্ন ইউনাইটেড স্টেটস, আমেরিকার কথা বলতেছি, তাহলে এখানে ক্লিয়ার না কার কন্ট্রিবিউশন আসলে। তার মানে স্পেসিফিক হইতে হবে, একুরেট হইতে হবে। তার মানে এখন এর ক্লিয়ার যে আসলে ট্রপিক্যাল সাইক্লোনের, হ্যাঁ, কার মানে ট্রপিক্যাল সাইক্লোন দ্বারা আসলে রেইনফল কতটুকু কন্ট্রিবিউশন হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। তারপরে এখানে যে আমি বলি যে ইফেক্টস অন ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল এসিমেট্রিস, কিসের ইফেক্টস, কার ইফেক্ট? তার মানে ইফেক্টস অফ ভার্টিক্যাল উইন্ড শেয়ার এবং স্ট্রোম মোশন। আমার এটা সেকেন্ড পেপার, এটা করতে প্রথম পেপারটা আমার করতে 1.5 বছর লাগছে, সব নাসার নোয়ার করছে, আমি পরে করছি, এটা রিপ্রোডিউস করছি বে বেঙ্গলের। সেকেন্ড পেপারটা আমাদের সাবমিট করা অলরেডি আমার মেইন রিসার্চ এরিয়াতে। তো এটা হচ্ছে যে আমেরিকার, বোঝাই যাচ্ছে ফ্লোরিডাতে সাইক্লোন বেশি করে আমেরিকার ওইদিকেই হয়, নর্থ ইন্ডিয়ান ওশানে, তারপরে আটলান্টিকে বেশি করে হয়। তো এখানেও ইফেক্ট অফ ভার্টিক্যাল উইন্ড শেয়ার, আমি তাহলে বুঝতে পারতেছি কার ইফেক্ট আমার ক্লিয়ার করে বলে দিতে হবে, ঠিক আছে। তার মানে আমি যখন আমার টাইটেলটা দিব, টাইটেলটা খুব সুন্দরভাবে অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, এবং এখানে আমরা কিন্তু কিওয়ার্ডগুলো ইউজ করবো যাতে পরবর্তীতে বুঝে যায়। ট্রিম দ্বারা যারা কাজ করে, তাহলে ট্রপিক্যাল রেইনফল মেজারিং মিশন যখন আমরা সার্চ দিব, তখন আপনার পেপারটা কিন্তু পাবে। বা ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে যারা কাজ করে, ট্রপিক্যাল সাইক্লোন দিয়ে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবে। যারা ধরেন ড্রাউট নিয়ে কাজ করেন, অথবা ভেটেরিনারি মেডিসিন নিয়ে, এগ্রিকালচারে ফিশারিজে কোনো ইস্যু থাকতে পারে, কোনো টপিক থাকতে পারে, তো ওই টপিকটা কিওয়ার্ডগুলো ইউজ করা টাইটেলে। কিওয়ার্ডগুলো ইউজ করলে সুবিধা কি, যখন ওই যারা গুগলে সার্চ দিবে বা কোথাও জার্নালে যায় সার্চ দিল, এলসবিআর যায় সার্চ দিল, তাহলে সার্চ দেওয়ার সাথে সাথে আমি যদি কিওয়ার্ডগুলো ইউজ করি, তাহলে আমার পেপারটা কি করবে, বেশি আমি সাইটেশন পাবো। তার মানে আমি আমার পেপারগুলো তারা পড়বে, আমার পেপারটা পাবে। তাহলে এই বিষয়গুলো একুরেট করতে হবে। এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আমার পেপার থেকে নেওয়া, আমার এই পেপার থেকে নেওয়া, ফার্স্ট পেপার থেকে নেওয়া, টোটালটা হচ্ছে এখান থেকে নেওয়া, ঠিক আছে। এই পেপার থেকে আমি দেখাবো কিভাবে অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন আমি আমার এই পেপার থেকে দেখাবো। যে কোনো পেপারের ক্ষেত্রে সেম আইডিয়া আপনার ফিল্ডে আপনার মতো করে হবে, বাট ইন জেনারেল হচ্ছে আইডিয়া সেম, ঠিক আছে, একই রকম থাকবে, এই স্ট্রাকচারটা একই রকম হবে, আপনি আপনার ক্ষেত্রে আপনি জাস্ট প্রয়োগ করবেন। অ্যাবস্ট্রাক্টে প্রথম যে জিনিসটা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনার বলতে হবে, আপনি কি ধরনের রিসার্চ করবেন। আমি সাইক্লোন নিয়ে কাজ করছি, আমি ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল কন্ট্রিবিউশন নিয়ে কাজ করছি। তো প্রথম আমি সাইক্লোন নিয়ে কাজ করতেছি, আমি রেইনফলের সাথে, তাহলে আমি আমার ব্যাকগ্রাউন্ড দিব। আপনার যদি এগ্রিকালচার রিলেটেড হয় বা ফিশারিজ বা ফার্মেসি রিলেটেড হয়, আপনার প্রবলেমটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, আসলে কি নিয়ে আপনি রিসার্চ করতেছেন, সেটা আপনার প্রথমে শুরুতে দিতে হবে। যেমন আমি বলছি যে হ্যাঁ ট্রপিক্যাল সাইক্লোনে, আর এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন অ্যাবস্ট্রাক্টে বা যে কোনো জায়গায় প্রথম আপনি যদি কোনো মানে এরকম যদি এব্রিভিয়েশন ইউজ করেন, তাহলে অবশ্যই আগে কিন্তু আপনার এক্সপ্লেন করে আসতে হবে। যেমন পরবর্তীতে আমি এখানে প্রথমে আমি বে অফ বেঙ্গল দ্বারা বিওবি দিয়ে দিছি, পরবর্তী পুরো পেপারে কিন্তু আমার বারবার বে অফ বেঙ্গল লেখার দরকার নেই, আমি বিওবি দিয়ে দিব। ট্রপিক্যাল সাইক্লোনস দ্বারা আমি টিসিস দিয়ে দিছি, আমি পরবর্তীতে কিন্তু শুধু টিসিস দিব, আমি কিন্তু ট্রপিক্যাল সাইক্লোনস লিখবো না। তার মানে প্রথম আপনাকে অবশ্যই ব্যাখ্যা করে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি প্রথমে বলতেছি হ্যাঁ ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল হয়, রেইনফলের কারণে কোস্টাল ফ্লাডিং হয়, অনেক মানে লাইফ এবং প্রপার্টির অনেক সমস্যা আমি বললাম। হাউএভার আমি এইখানে আমি আমার বলতেছি কিন্তু এই রেইনফল কন্ট্রিবিউশন নিয়ে এই এরিয়ার মধ্যে কিন্তু এখনো কি করা হয় না, ইনভেস্টিগেট করা হয়নি। তার মানে আমি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বললাম যে আমার সাইক্লোন এই হয়, আপনি আপনার ফিল্ডে রিসার্চ নিয়ে বলবেন যে আসলে কি, প্রথমে আপনার প্রবলেমটা বলবেন, আর তারপরে আপনি বলবেন যে এই ধরনের, আমি প্রথমে বলে দিলাম যে আসলে এই ধরনের রিসার্চ এখনো হয় নাই। তারপরে কি এইমস অথবা মেথড, আপনি এম দিতে পারেন অথবা মেথড দিতে পারেন। তো আমি প্রথমে দিয়ে দিলাম যে প্রথমে এই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য, যেহেতু এই কাজগুলো করা হয় নাই, করা না হওয়ার কারণে আমি প্রথমে কি করছি, আমি যেহেতু সাইক্লোন বেস্ট ট্র্যাক ডেটা ইউজ করছি, কোথা থেকে সেটা দিতে পারেন, কিসের জন্য, আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে টিসি অ্যাক্টিভিটির আমরা দেখবো যে সাইক্লোন কি পরিমাণ আসছে বা কেন হয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপর আমি রেইনফল নিয়ে যেহেতু কাজ করবো, তাহলে রেইনফল ডেটা আমি কিছু আপনি দিতে পারেন, সোর্সগুলো কোথা থেকে নিয়েছেন, আমি কিসের জন্য করবো, আমি ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল কন্ট্রিবিউশন নিয়ে আমি কাজ করবো। তাহলে আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবেন অ্যাবস্ট্রাক্টে, পরে আপনার এম বা মেথড কি আপনি আপনার ফিল্ডে বলবেন, ঠিক আছে। তারপরে আপনি আসলে রেজাল্ট কি পাইলেন, আপনারা প্রথমে বললেন ব্যাকগ্রাউন্ড, বললেন এটা ইনভেস্টিগেট করা হয় নাই বা রিসার্চ করা হয় নাই, তারপর আপনার এইমস বা মেথড কি ছিল খুব স্পেসিফিক ভাবে, আমরা অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে খুব সুন্দর হতে হবে প্রথম অংশেই, ঠিক আছে। এটা
তারপরে আপনি রেজাল্ট আপনি আসলে কি পাইলেন আপনি রেজাল্টটা দিবেন, যে রেজাল্ট শোর কি আপনি রেজাল্ট দিলেন, আপনার যে মেথড কি ছিল আর রেজাল্ট কি ছিল, এই হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্টে আপনি করবেন। কিওয়ার্ডস গুলা কিভাবে, এটা আমার পেপার থেকে নেওয়া। কিওয়ার্ডসটা কেন আমরা দিব, এটা হচ্ছে যে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার পেপার পাওয়ার জন্য আমি যখন কিওয়ার্ডসটা দিব, দিলে যখন খুঁজবে যারা, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে সার্চ দিলে যেন আমার পেপারটা আসে, যেমন ট্রিম নিয়ে, হ্যাঁ ট্রিম যেন আসে, TRRM। তো আপনি আপনার ফিল্ডের যে কিওয়ার্ডস গুলো ইউজ করলে তখন আপনার হচ্ছে যে আপনার লোকজন আপনার পেপার খুঁজে পাবে খুব দ্রুত, তার মানে আপনি অনেক বেশি সাইটেশন পাবেন, ঠিক আছে। আর আমরা সাধারণত সবসময় এই কিওয়ার্ড গুলো সেপারেট করার জন্য সেমিকোলন ইউজ করি, ঠিক আছে। আর মানে প্রায় জার্নাল টু জার্নাল ভেরি করে, কিন্তু মানে ম্যাক্সিমাম দেখা যায় যে প্রায় আপনার হচ্ছে জার্নাল গুলা বলে যে অ্যাটলিস্ট 5টা কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। যেমন আমি আমার পেপারে দিছি, যেমন বে অফ বেঙ্গল, এটা কিওয়ার্ড দেওয়া আছে, রেইনফল কন্ট্রিবিউশন, ট্রিম, ট্রপিক্যাল সাইক্লোন। তার মানে এই বিষয়গুলো কেউ যদি সার্চ দিলে সঙ্গে সঙ্গে পেপারটা চলে আসবে। তার মানে কিওয়ার্ডটা আমাদের হেল্প করবে, অন্যরা যেন আমার ফিল্ডের লোকজন যেন আমার পেপারটা কি খুঁজে পায়, ঠিক আছে, সার্চ দিলে যেন পায়। ইন্ট্রোডাকশনে কি হবে, ইন্ট্রোডাকশনে প্রথম যে প্যারাগ্রাফটা থাকে, প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে আমি আমার প্রবলেম নিয়ে যেটা আমি রিসার্চ করবো সেটা নিয়ে আমি একটা ওভারভিউ দিব, ঠিক আছে। ওভারভিউ তো কি থাকবে, আমার আসলে সমস্যাটা কি, এবং এই যে আমি রিসার্চটা করতেছি এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথম দিকেই ওভারভিউ, আমার প্রথম প্যারাগ্রাফটা আমার সুন্দরভাবে আমার প্রবলেমটা কি বলতে হবে, তারপরে আমি যে টপিক নিয়ে কাজ করবো এটা আসলে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আমার ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে যদি উদাহরণ দিই, প্রথম আমি আমার ফিল্ডের কথা বলতেছি আমি, ঠিক আছে। ভাই একটা কোশ্চেন ছিল। কোশ্চেন সবার শেষে ভাই, কোশ্চেন সবার শেষে। এখন নোট করে রাখেন, কারো যদি প্রশ্ন থাকে প্লিজ নোট করে রাখেন, আমি সময় দেবো প্রশ্ন করার, ঠিক আছে। নোট করে রাখেন কোথায় কোথায় প্রশ্ন আছে বা কোন স্লাইডে আছে, হ্যাঁ, তারপরে করবেন, আর নাহলে ইন্টারাপ্ট হয়ে যায়। সরি, কোথায় ছিলাম, আচ্ছা। আমি প্রথম ওভারভিউ, প্রবলেমটা কি, প্রথমে প্রবলেমটা বললো, যেমন আমি আমার রিসার্চের ক্ষেত্রে আমি বলছি, এখানে আমি কিন্তু আমার সাইট করতেছি, এটাকে বলে লিটারেচার রিভিউ বলে, যেটাই বলেন। আমি এখানে বলতেছি হ্যাঁ কে বলছে, কেউ একজন রিপোর্ট করছে। আমি বললাম যে 7% গ্লোবাল সাইক্লোন কোথায় হয়, নর্থ ইন্ডিয়ান ওশনে হয়। তারপরে বে বেঙ্গলে কত 5% হয়, এবং এগুলা কিন্তু পুরো পৃথিবীতে দেখা গেলো 70% কজালিটি করে। তারপর অনেক ক্ষয়ক্ষতি করে কোস্টাল রিজিয়নে, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ এবং মায়ানমারে করে। আমি এই যে কিন্তু সাইটেশন দিচ্ছি, কিন্তু এই যে ব্র্যাকেটে সাইটেশন দিচ্ছি, তার মানে এই রিসার্চ গুলো হয়ে গেছে, আমি আমার মানে প্রবলেম নিয়ে বলতেছি। তারপরে বিশেষ করে এই সাইক্লোনে যখন হয়, সাইক্লোন দুইটা জিনিস থাকে, সাইক্লোন হচ্ছে একটা রেইনফল হয় খুব, আর হচ্ছে খুব বাতাস হয়। আপনারা যারা এই যে সাউদার্ন পার্টে আছেন, সাউদার্ন পার্টে কিন্তু টের পান, কিন্তু পটুয়াখালী, বরিশাল যারা আছেন বা খুলনার ওদিকে আপনি কিন্তু টের পান, যখন সাইক্লোন হয় ওরে বাপ কি পরিমাণ বাতাস হয়, বাতাসের সাথে কিন্তু সেরকম বৃষ্টি হয়, খুব বৃষ্টি হয় সাইক্লোন সময়। তার মানে এই সাইক্লোন বৃষ্টির কারণে কি, এই যে হেভি রেইনফলটা কি করে, ফ্রেশ ওয়াটার ফ্লাডিং করে। তার মানে এটা একটা কোস্টাল এরিয়াতে মেজর ডিজাস্টার। কে বলছে, এই যে আমি কিন্তু রেফারেন্স দিয়ে দিছি, তার মানে অলরেডি রিসার্চ করে ফেলছে, তার মানে এটা প্রবলেম। তখন আমি বলতেছি কেন গুরুত্বপূর্ণ, তখন আমি বলতেছি গুরুত্বপূর্ণ এই কারণেই, ডিজাস্টার প্রিভেনশন ও মিটিগেশন আসলে কিভাবে করবে, কারণ আমি যখন রেইনফল কন্ডিশন বলে দিব যে কোন এরিয়াতে কতটুকু হচ্ছে, অতীতের আমার থেকে আমি দেখবো যে কোন এরিয়াটাতে সবচেয়ে বেশি হচ্ছে। যে যখন আমরা আবহাওয়াবিদরা ধরুন ফরকাস্ট করলো যে অমুক দিন একটা সাইক্লোন হতে পারে, এই এরিয়াতে আঘাত আনতে পারে বা এইখানে যে ল্যান্ডফল করতে পারে, তাহলে আমরা যদি রেইনফল কন্ট্রিবিউশন নিয়ে আমার অলরেডি জানা আছে কোথায় কোথায় রেইনফলটা বেশি হয়, সবসময় কোথায় রেইনফল কন্ট্রিবিউশনটা বেশি রেইনফল হচ্ছে, আর কোথায় ফ্রেশ ওয়াটার ফ্লাডিংটা বেশি হচ্ছে। তাহলে আমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারি, রিসার্চ থেকে পরবর্তী যখন তারা বলবে আবহাওয়াবিদরা হ্যাঁ সাইক্লোন এদিক দিয়ে যাইতে পারে, তাহলে আমরা ওই এরিয়াটাকে আমরা সতর্ক থাকবো। কেন সতর্ক থাকবো, কারণ রেইনফলটা কিন্তু সেরকম হবে, সাইক্লোন খুব রেইনফল হবে। আর যদি ফ্লাড হয় বা সাইক্লোন হেভি রেইনফলে কিন্তু এগ্রিকালচার প্রচুর ক্ষতি করে, বা যারা ফিশারিজ আছে, ফিশারিজের কিন্তু দেখা গেল যে মাছের কিন্তু যে মানে পুকুর টুকুর যেগুলো আছে বা হেসারি যেগুলো আছে, হেসারি কিন্তু ডুবে গেল, মাছ সব কিন্তু চলে যেতে পারে, প্রচুর লস হতে পারে, বা এগ্রিকালচারের সমস্যা হতে পারে, লাইভ স্টকের সমস্যা হতে পারে, মানুষের জনজীবন হতে পারে। তাহলে এই জিনিসটা যদি আমাদের জানা থাকে যে এই জায়গাটা ক্ষতি করবে, তাহলে আমরা আগে মিজার নিয়ে নিলাম যে এই জায়গাটা সবসময় এফেক্ট হয়, তাহলে এই জায়গাটা যদি সাইক্লোন হয় আমরা কি ধরনের মিজারটা নিব, ঠিক আছে। তার মানে আমি যে রিসার্চটা করতেছি সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকতে হবে, সেটা গুরুত্বপূর্ণ থাকতে হবে। আমি কেন এটা রিসার্চ করবো, ঠিক আছে। এটা যদি কোনো রিসার্চে গুরুত্বই না থাকে তাহলে রিসার্চ করে তো লাভ নাই। পরের অংশটা যেটা থাকবে, প্রথম অংশটাতে হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রবলেম নিয়ে বললাম, ওভারভিউ আমার প্রবলেম নিয়ে বললাম, কেন গুরুত্বপূর্ণ বললাম। তারপর হচ্ছে যে রিলিভেন্ট প্রিভিয়াস ওয়ার্ক, মানে আগে কি কি রিসার্চ হয়েছে, আমি আমার প্রবলেম শুনতে বললাম, কেন গুরুত্বপূর্ণ আসলাম। তারপরে হচ্ছে যে আমি এই প্রিভিয়াস ওয়ার্ক আসলে কি কি হয়েছে আপনাকে বলতে হবে যে আসলে কি হয় নাই, কি হয়ে গেছে অলরেডি,
প্রথম আপনার বলতে হবে কি কি রিসার্চ হয়ে গেছে অলরেডি, আপনি যেটা রিসার্চ করতেছেন কি কি হয়েছে এই রিলেটেড, আর কি আসলে হয় নাই। শেষে আপনার জাস্টিফিকেশন করতে হবে যে আমি যে রিসার্চটা করছি এই কাজগুলো হয়েছে, বাট আমি যেটা করতে যাচ্ছি সেটা কাজটা হয় নাই, অর্থাৎ আপনার জাস্টিফিকেশন করতে হবে। তার মানে প্রথম আপনি দেখেন, আমি প্রথমে গ্লোবাল নিয়ে কথা বলবো, যে গ্লোবালি আমি প্রথমে বলতেছি, আমি আগে দেখাই গুগল ম্যাপে আমি বে বেঙ্গল নিয়ে কাজ করছি। তো গুগল ম্যাপে যদি দেখি, এটা হচ্ছে বে বেঙ্গল, তাই তো, এটা আমাদের বাংলাদেশ। হ্যাঁ, এটা যদি বাংলাদেশ হয়, এটা বে বেঙ্গল, টোটালটাই হচ্ছে নর্থ ইন্ডিয়ান ওশেন, টোটাল হচ্ছে নর্থ ইন্ডিয়ান ওশেন, এর মধ্যে অ্যারাবিয়ান সি আছে, বে বেঙ্গল। আমরা তো জানি সাইক্লোন সবসময় ওশেনেই হয়, তাহলে বে বেঙ্গলে যে সাইক্লোনগুলো হয়, বিশেষ করে ইন্ডিয়াটা প্রচুর এফেক্টেড হয়, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ঠিক আছে, এদিকে বাংলাদেশ, মিয়ানমার, খুব সবসময় সাইক্লোনগুলো এদিকে ফর্ম করে যায়, হয় ইন্ডিয়ার এই পূর্ব সাইডে, নাহলে বাংলাদেশের সাউথ পার্টটাতে সবসময় এফেক্ট করে, অথবা এই মিয়ানমারের এই অংশটা ওয়েস্টার্ন পার্টটাতে এফেক্ট করে, ঠিক আছে। তাই আমি যখন আমার এই যে লিটারেচার রিভিউ কি কি হয়েছে না হয়েছে, তার মানে প্রথম আমাকে গ্লোবালি বলতে হবে, গ্লোবালি কি ধরনের রিসার্চ হয়েছে, তারপরে আমি বলতেছি নর্থ ইন্ডিয়ান ওশন, পুরো নর্থ ইন্ডিয়ান ওশন এই রিলেটেড কোনো রিসার্চ হয়েছে কিনা, কারণ আমি জাস্টিফিকেশন করতেছি। তারপরে আমি আসবো বে অফ বেঙ্গলে, অর্থাৎ প্রথমে গ্লোবাল, তারপরে আস্তে আস্তে আমার এরিয়াতে আমি আসবো যে এই গ্লোবালে এই হয়েছে, কিন্তু আমি যেটা করতেছি সেটা হয়নি। তারপরে আমি যখন নর্থ ইন্ডিয়ান ওশনে আসতেছি, আমার ফিল্ডের কথা বলতেছি, আপনি আপনার ফিল্ডের কথা বলবেন। প্রথম গ্লোবালি কি ধরনের হয়েছে, তারপরে আপনি আস্তে আস্তে রিজনালি আসবেন। প্রথম আমি পুরো নর্থ ইন্ডিয়ান ওশনে, পরে আমি বে অফ বেঙ্গল নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে প্রথম আমি গ্লোবালি বলে ফেললাম যে হ্যাঁ, গ্লোবালি কিছু স্টাডি হয়েছে, কোথায় কোথায় হয়েছে, সাউদার্ন ইউনাইটেড আমেরিকাতে হয়েছে, তারপর অস্ট্রেলিয়াতে হয়েছে, হ্যাঁ, নর্থ প্যাসিফিকে হয়েছে। কে কে রিসার্চ করছে, যে আমি ব্র্যাকেটে এগুলো আমি সাইটেশন দিচ্ছি, এগুলো বিভিন্ন সাইটেশনের স্টাইল, ঠিক আছে। তারপরে তারা কি কি পাইছে, ডট ডট 3 ডট, মানে বুঝতে পারতেছেন আমি লিটারেচার রিভিউ করতেছি, পুরো আপনার বলতে হবে গ্লোবালি কি কি রিসার্চ করছে, কি কি রিসার্চ করছে, ঠিক আছে, এবং কে কি পাইছে, ঠিক আছে, আপনি বললেন। তারপরে আমি যেহেতু আমি আস্তে আস্তে রিজনাল, তারপর নর্থ ইন্ডিয়ান ওশন আমি বলতেছি কি কি রিসার্চ হয়েছে, হ্যাঁ, কে কি পাইছে আমি বলতেছি। দেন ফাইনালি আমি বে বেঙ্গল আসলে কি কি রিসার্চ হয়েছে এই রিলেটেড, সেটা আমি বলতেছি। বলার পর আমি জাস্টিফিকেশন করতেছি যে হ্যাঁ, যদিও অনেক লস হয়েছে সাইক্লোন নিয়ে, অনেক রেইনফল, হ্যাঁ, লস হয়েছে, যেমন কোস্টাল এরিয়াতে সাইক্লোনের প্রচুর পরিমাণ রেইনফল হয়, রেইনফল হওয়ার কারণে অনেক ফ্লাড হয়, ফ্লাডের কারণে আপনার হচ্ছে যে অনেক সমস্যা হয়, এগ্রিকালচার হচ্ছে, লাইভ স্টক হচ্ছে, আপনার হচ্ছে ইকোনমিক লস হচ্ছে, ঠিক আছে, যেন সবকিছু হচ্ছে, কিন্তু রেইনফল কন্ট্রিবিউশনটা কি করা হয় নাই, এখানে এখনো রিসার্চ করা হয় নাই। তার মানে আমি জাস্টিফিকেশন করলাম যে কি অলরেডি হয়েছে আর কি আসলে হয় নাই, আমি জাস্টিফিকেশন করে দিলাম যে আমি যে রিসার্চটা করতেছি, আমি যে গবেষণা করতেছি, এটা হচ্ছে সিগনিফিকেন্ট, এটা করতে হবে, এটা গুরুত্ব আছে, ঠিক আছে। তারপরে শেষের দিকে আপনি আপনার এম বলবেন, আমি আমার এমটা বলে দিছি, আমার এমটা কি, আপনি আপনার এমটা বলে দিবেন পেপারে। তারপরে আপনি শেষের দিকে আউটলাইন দিতে পারেন, এটা একটা ভালো ভালো পেপারের একটা গুণ, যে আপনি আউটলাইনও দিয়ে দেবেন। আপনি রিডারকে প্রথমে আপনার পেপার পড়বে ওয়ান বাই ওয়ান, মানে অ্যাবস্ট্রাক্টটা ভালো করতে হবে, ভালো করে তার ইন্টারেস্ট গ্রো করতে হবে। ইন্টারেস্ট গ্রো হলে সে ইন্ট্রোডাকশন যাবে, ইন্ট্রোডাকশন যদি ভালো করে পড়তে পারে, সে পরবর্তীতে আপনার যাবে। মানে আপনার পাবলিক স্পিকিং এ যারা কোর্স করছেন, আমি পাবলিক স্পিকিং আমি করছিল, তো পাবলিক স্পিকিং এ যেটা হয় যে আমরা সবসময় অ্যাট্রাকশন গ্রো করি, যে আমার কথাগুলো যেন শুনে, ঠিক আছে। তো এই আমি যে পেপারটা পড়বো, আমার পেপারটা তো এমনি এমনি পড়বে না, আমার প্রথম পেপারটাই যদি মানুষের মাথা গরম হয়ে যায়, বা ভালো মানে ল্যাঙ্গুয়েজ না ইউজ করি, ভালো করে ব্যাখ্যা করতে না পারি, লোকজন তো আমার পেপারের ভিতরে যাবে না। তো ভিতরে যাওয়ার জন্য কি করতে হবে, ভিতরে যাওয়ার জন্য আমি সুন্দর করে এত কিছু সুন্দর করে বুঝাই দিলাম, তারপর আমি একটা আউটলাইন করলাম, আউটলাইন দিয়ে আমি বললাম যে সেকশন 2 তে আমি কি কি করব, সেকশন 3 তে কি কি থাকবে, সেকশন 4 এ কি কি থাকবে, সেকশন 5 এবং 6 এরকম করে আপনি কোন সেকশনে কি আলোচনা করবেন আসলে, তখন বললে পুরো রিডারের মাথায় যে পড়বে আসলে পেপারটা, তার মাথায় একটা পুরো ধারণা আসলো যে আপনার পেপার এই নিয়ে, আর এই রিলেটেড সে আলোচনা আপনি কি কি আলোচনা করবেন। তখন সে যদি দেখা যায় না, আমি তো এই রিলেটেড আমার পেপার দরকার, তো সে রিলেটেড সে রিসার্চ করবে, তখন সে কিন্তু আপনার ভিতরে যাবে, পড়বে পেপারটা, পড়লে তারপরে আপনার সাইট করবে। ডেটা, তো ডেটার ক্ষেত্রে আমরা যেটা করব, হ্যাঁ, আমি আমার রিসার্চ, আমার ডেটা আমি আমার মতো, আপনার ডেটা আপনি ভালো করে জানেন আপনি কোথা থেকে কি করছেন। তো ডেটা সম্বন্ধে যখন ডেটা আসবো, আমি ধরেন স্টাডি ডোমেন নিয়ে কথা বলছি, আমি বে অফ বেঙ্গল নিয়ে কাজ করছি, তো বে অফ বেঙ্গলে আমি দিতেছি। তো এই বে অফ বেঙ্গল নিয়ে, এই যে বে অফ বেঙ্গল আমি একটা দিছি, কি বলে কয়, কত ল্যাটিচিউড বা কত লঙ্গিটিউডের মধ্যে হবে, আমি এটা দিয়ে দিছি। আসলে যে আমি যে বে অফ বেঙ্গলটাকে যে আমি আসলে ডিফাইন করলাম যে এটার মধ্যে আসলে বে অফ বেঙ্গলটা আসলে কি এর এই সীমার মধ্যে কিনা,
হ্যাঁ, বে অফ বেঙ্গল যেমন আমি এখানে দিছি যে 75 ডিগ্রি, হ্যাঁ, ইস্ট থেকে 100 ডিগ্রি ইস্ট, আর হচ্ছে 0 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থ। আমি যেটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমার পেপারে আমি এটা বললাম যে বে অফ বেঙ্গল এত থেকে এত এরিয়ার মধ্যে। তো আমি যে দিলাম, আসলে আমি কি ডিফাইন করলাম না এর আগেও কেউ ডিফাইন করছে? ঠিক আছে, তো এইখানে কিন্তু আমি দেখেন আমি দিয়ে দিছি কত থেকে, তখন বলে দিছি যে এই দেখেন এই রিসার্চ গুলা অলরেডি করে ফেলছে। তার মানে এই যে লেট লঞ্চ যে আমি চুজ করছি এটা ঠিক আছে, আগে রিসার্চারও ইউজ করছে। অর্থাৎ আমি আমার ডেটা সম্বন্ধে খুব ভালো করে ব্যাখ্যা করতেছি। আমি আমার এই কেন নিলাম, কত ল্যাটিটিউড লঙ্গিটিউড নিলাম, কেন এই স্টাডি ডোমেইনটা আসলে সিগনিফিকেন্ট আমার রিসার্চের জন্য, কেন গুরুত্বপূর্ণ, আমি আমার বলতেছি। দেন আমি যেহেতু সাইক্লোন নিয়ে কাজ করেছি, সাইক্লোনের বেস্ট ট্রাক ডেটা আমি কোথা থেকে নিছি? আমি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে নিছি। হ্যাঁ, তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডেটা কিভাবে সাইট করবো কিছু নাই, বলছে আমার সোর্স দিতে হবে। আমি যে ডেটাটা আমি নিছি কোন সোর্সে, কেউ যায় যেন এই লিঙ্কে যায় ডেটাটা পায়। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট আমার দিতে হবে। এই সম্বন্ধে আরো ডেটাটা কি, মানে ডেটা কত ল্যাটিটিউড কত লঙ্গিটিউডে দেয়, আমি আমার ফিল্ডে এটা কি, মানে টাইম স্কেলটা কিরকম, সাইক্লোন 3 আওয়ারলি না 6 আওয়ারলি না 24 আওয়ার, কিরকম ডেটাগুলো দেয়, হ্যাঁ, এই ডেটাগুলো কিভাবে কোয়ালিফাই করা, ইত্যাদি ইত্যাদি আমার ডেটা সম্বন্ধে আমার ব্যাখ্যা করতে হবে। তারপরে আমি রেইনফল ডেটা নিয়ে যে আমি রেইনফল ডেটাটা নাসা থেকে নিছি। ঠিক আছে, রেইনফল ডেটা নাসা থেকে নিছি। এর আমার কথা হচ্ছে আমি এই পেপারে কিন্তু মানে ডেটা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলি নাই। কেন কথা বলি নাই? ডেটা কোয়ালিটি কন্ট্রোল না হলে কিন্তু পেপার পাবলিশ হবে না। এই কারণে বলি নাই, কারণ আমার ডেটাটা আমি রেইনফল যে ডেটাটা নিছি, মেন যে ডেটাটা সেটা কিন্তু নাসা থেকে। আর নাসা অলরেডি কি করছে, নাসা কিন্তু অলরেডি তারা ডেটা কোয়ালিটি কন্ট্রোল করেই কিন্তু পাবলিকলি তারা দিছে। তার মানে আমার এই কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আমার কোনো ঝামেলা নাই, কোনো মিসিং ডেটা থাকলে তারা কিভাবে করছে ইত্যাদি ইত্যাদি। এখন আমি একটা উদাহরণ দেখাই। আমি যদি নাসার ডেটা যদি না ইউজ করি, এই যে 2020 সালে আমার একটা পেপার পাবলিশ হয়েছে স্প্রিঞ্জারে, তো এটা আমি হচ্ছে যে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ডেটা নিছি। ঠিক আছে, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ডেটা নিছি, ডেটাগুলো ছিল নোটপ্যাডে, ঠিক আছে, এক্সেলে। এখানে কিন্তু মিসিং ডেটা ছিল অনেক। মিসিং ডেটাগুলো কিন্তু মানে কিভাবে মিসিং ডেটাগুলো আমরা ফিল করব, কম্পিউটার কিভাবে অ্যানালাইসিস করবো, কোনো কিছু দেওয়া ছিল না। তার মানে ডেটা কোয়ালিটি কন্ট্রোল ছিল না। তো এই ধরনের যে ডেটা হয় অবশ্যই আমার ডেটা কোয়ালিটি কন্ট্রোল দিতে হবে। সেক্ষেত্রে দেখেন আমি বলে দিচ্ছি যে মিসিং ভ্যালুগুলো আমরা কম্পিউটার কি -99 করছি, আমি আর সফটওয়্যার ইউজ করছিলাম এটার জন্য। তারপরে আউটলায়ার, অলরেডি যারা ডেটা সায়েন্সে আমার ট্রেনিং করছেন তারা আউটলায়ার সম্বন্ধে জানেন। আউটলায়ার মানে হচ্ছে এক্সট্রিম কোনো ভ্যালু আছে কিনা। ঠিক আছে, আমি এই সম্বন্ধে বলবো না, যারা আসছেন তারা জানেন অলরেডি। তো আউটলায়ার আমি রিকগনাইজ করছি, আউটলায়ার গুলো কিভাবে আমি ডিফাইন করছি, তারপরে আমি কিভাবে এই ডেটাগুলোকে কোয়ালিটি কন্ট্রোল করলাম, তা আমি দিয়ে দিছি। আর এই যে সফটওয়্যার গুলো ইউজ করছি আমি লিঙ্ক দিয়ে দিছি যে এই সফটওয়্যার ইউজ করে আমরা আমার এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার গুলো আমরা কি ডিলিট করছি, আমার ডেটাটা আমি কোয়ালিফাইড করছি। ঠিক আছে, আমার অ্যানালাইসিস করার আগে তার মেথডে যে আমি কোন সফটওয়্যার ইউজ করছি সব এখানে ডিটেলস আপনার দিয়ে দিতে হবে। অর্থাৎ যে কেউ আপনার পেপার পড়ে যেন আপনার পায় যে আপনি কিভাবে কি করছেন। এই ডেটা কোয়ালিটি কন্ট্রোল এই ধরনের যদি ডেটা হয় বা কেউ ল্যাব বেসড রিসার্চ হয়, সেক্ষেত্রে আপনার ডেটা কোয়ালিটি কন্ট্রোল দিতে হবে। আপনি ল্যাবে যে ডেটাগুলো পাইলেন, ঠিক আছে, সেটা আপনার কোনো ভুল ছিল কিনা বা কোনো মিসিং কোনো কিছু ছিল কিনা, বা আপনার ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছেন, ইনস্ট্রুমেন্টের সময় সমস্যা থাকতে পারে, এরও থাকতে পারে। তো আপনি সেইগুলো যে ভুলগুলো থাকতে পারে সেগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করছেন, ঠিক আছে, আপনার ডেটা কিভাবে কোয়ালিফাই করছেন। কারণ আপনার ডেটা মেথডটা হচ্ছে মেন জিনিস। এখানে যদি আপনার ভুল হয় তাহলে রেজাল্ট ভুল, আর রেজাল্ট ভুল হলে মানে মনে করেন বুঝেন চাইনিজের কথা হচ্ছে পুহাও, পুহাও মানে হচ্ছে নট গুড, ওটা ভালো না, পুহাও। ঠিক আছে, তাহলে বুঝাই গেল। যেহেতু আমি ডেটা কোয়ালিটি কন্ট্রোল দেইনি আমার ওই ব্যাপারে, কারণ আমি নাসা থেকে নিছি সবই জানে। বাট যখন আমি নাসা থেকে নিব না বা এই ধরনের অর্গানাইজেশন থেকে নিব না, সেক্ষেত্রে আমি কি করব, আমার ডেটা কোয়ালিটি কন্ট্রোল দিতে হবে। আর ল্যাব বেস হলে সেক্ষেত্রে আমার দিতে হবে। ঠিক আছে, আবার ল্যাব বেস রিসার্চ যদি আমি কারোর কাছ থেকে নেই, ধরেন নাসা নোয়া থেকে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার নাই, বললেই হবে যে আমি কোথা থেকে নিছি, কিভাবে ব্যাখ্যা করছে, তাহলে এরা অলরেডি দিয়ে দিলে হয়ে গেল। মেথড হচ্ছে যেমন আমি আমার মেথড নিয়ে বলতেছি, আপনি আপনার মেথড নিয়ে বলবেন। যেমন আমি সাইক্লোন রেইনফল কন্ট্রিবিউশন করছি প্রতিটা সাইক্লোন সেন্টার থেকে 500 কিলোমিটারের মধ্যে আমি ডিস্টেন্সে, তাই আমার কিভাবে ক্যালকুলেশন করছি 500 কিলোমিটার মধ্যে। তার মানে আমার লেট লঞ্চ ছিল, সেখান থেকে আমি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করছি, পিথাগোরাসের মাধ্যমে আমি ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড থেকে আমি ডিস্টেন্স ক্যালকুলেশন করছি। এখন যেমন আমরা যদি কার ভাড়া করি, কার ভাড়া করে কিন্তু আমরা যাই যে কত কিলোমিটার গেলাম, আমার কত ভাড়া হলো, কিভাবে করি। অর্থাৎ আমরা গুগলের মাধ্যমে, গুগল কি করে স্যাটেলাইটের মাধ্যমে আমরা করি কি, সেখানে জিপিএস, যেটাকে অনেকেই জানেন, জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে আমরা দেখি যে কত কিলোমিটার গেলাম, তাহলে ল্যাটিচিউড আর লঙ্গিচিউড কোন এরিয়া থেকে কোন এরিয়া গেলাম, পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি, ডিগ্রি থেকে কিলোমিটার নিয়ে যেতে পারি। তো আমি হচ্ছে যে 500 কিলোমিটারের মধ্যে ক্যালকুলেশন করছি। তাহলে আমি যে এটা করলাম 500 কিলোমিটারের মধ্যে, এর আগে কোনো স্টাডি এটা নিয়ে করছে কিনা রিসার্চ, তখন আমি এই যে সাইটেশন দিয়ে দিচ্ছি যে অতীতেও ওরা 500 কিলোমিটার ইউজ করছে। এখানে যে 500 কিলোমিটার আমি ইউজ করলাম, এর কারণ কি, আমার কারণ দেখাইতে হবে, আমি কারণ দেখা দিছি। আবার আপনি যে মেথডটা ইউজ করবেন,
এর মানে এই না যে আপনি মেথড সব কারেক্ট হবে, মেথডের মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে, সেগুলো বলতে হবে ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে, ঠিক আছে, আপনার ব্যাখ্যা করতে সবই। তারপরে আপনি আপনার ক্ষেত্রে টেস্ট, আমি জানি না আপনার ক্ষেত্রে কি ধরনের টেস্ট করবেন। যেমন কিছুদিন আগে আমি একটা পেপার দেখলাম, সেটা আর্ট সফটওয়্যারে যে আমি স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে আমি হচ্ছে যে টেস্ট করছি। যেমন হচ্ছে যে যদি আমার বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ডেটা রাডার ডেটা, সেগুলো কিন্তু আসলে ডেটা কোয়ালিটি টেস্ট করা হয় না। সেক্ষেত্রে যেমন নর্মালিটি টেস্ট আছে, ওই যে আমরা যারা স্টেজ যারা পড়ছি স্কুনে পড়ছেন যেগুলো, যারা কার্টোসি যেগুলো পড়ছেন, যেটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, তার মানে কোনো ঝামেলা আছে কিনা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার যে রিসার্চের ক্ষেত্রে আমি সেন্সিটিভিটি টেস্ট, অনেকে নাম শুনে থাকবেন, অনেকে আবার মেটা টেস্ট করে, ডিপেন্ড করে রিসার্চের উপরে। আমার রিসার্চের সেন্সিটিভিটি টেস্ট, এই টেস্টটা হচ্ছে যে আসলে আমার তো সাইক্লোন সেন্টার থেকে তো ধরেন 1 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত থাকতে আছে, ঠিক আছে, তো আমি 500 কিলোমিটার কেন ইউজ করলাম? তাহলে সেন্সিটিভিটি টেস্ট করে আমি দেখবো যে আসলে আমি 500 কিলোমিটার যে করলাম কেন করলাম। তখন আমি 500 কিলোমিটারের মধ্যে সেন্সিটিভিটি টেস্ট করছি, টেস্ট করে দেখলাম যে না, 500 থেকে আসলে 1000-এর মধ্যে, অর্থাৎ 1 থেকে 1000-এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। আসলে 500 থেকে 1000 পর্যন্ত আমি 500, 600, মানে 200, 300, 400, 500, 600 এরকম করে নিছি। নেওয়ার পরে দেখলাম যে আসলে সেন্সিটিভিটি টেস্টটা দেখাচ্ছে যে আসলে তেমন একটা মানে লিটিল একটু পরিবর্তন হচ্ছে, তার মানে 500 কিলোমিটার নিতেই পারি। আর আপনি যদি কখনো এই টেস্ট করবেন, বাট আপনি যদি না দেখেন আপনার পেপারে বা ফিগার টিগার কোথাও না দেন, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে নট শোন। কারণ আপনার যখন পেপারটা পড়বে তখন আপনি দেখতে চাবে কি রে সেন্সিটিভিটি টেস্ট রেজাল্টটা কই, খুঁজতে চাবে। তাই আপনি যখন ব্র্যাকেটে দেবেন নট শোন, তার মানে দেখা গেল হ্যাঁ আপনি দেখান নাই, সে খুঁজবে না। আপনি যখন রেজাল্টটা পাবেন, তাহলে আপনি রেজাল্টটা কি দ্বারা, কিছু আগে বলে রাখছি, আপনি যে মেইন রেজাল্টটা কি দ্বারা প্রকাশ করবেন, আপনি ফিগার দ্বারা প্রকাশ করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে টেবিল দ্বারা প্রকাশ করতে পারেন, তাই তো। তাহলে আমি ফিগার দ্বারা যে কিভাবে প্রকাশ করবো, যেমন আমার পেপার থেকে নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে আমার ফিগার। আমি ফিগার সুন্দর করে সাজাইতে হবে, সাজানোর পরে প্রতিটা ফিগার দিতে হবে। ফিগারের কিন্তু ক্ষেত্রে অবশ্যই নিচে দিতে হবে টাইটেল, ঠিক আছে, ক্যাপশনটা কিন্তু নিচে দিতে হবে, নট উপরে। আর যখন আপনি লিখবেন রেজাল্টের ক্ষেত্রে, আগে হচ্ছে লেখা টেক্সট থাকবে, টেক্সটের মধ্যে কিন্তু সাইটেশন করে আসতে হবে, টেক্সটের মধ্যে মেনশন করে আসতে হবে ফিগার 10। কারণ যখন পেপারটা পড়বে তখন অবশ্যই যেন সেখানে পায় টেক্সট আগে থাকবে, দেন হচ্ছে ফিগার থাকবে, ঠিক আছে, আর নিচে থাকবে ক্যাপশন, ঠিক আছে। আমি আগে আমার অবশ্যই ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে, ঠিক আছে। যেমন প্রথমে আমি ব্যাখ্যা করেছি ফিগার 2, তা আমি এখানে ফিগার ক্লিক করলে 2-তে চলে আসতেছে, দেখছেন, সাইটেশন করে। মানে আমার টেক্সট বলে দিয়ে আসতে হবে, প্রথমে টেক্সট থাকবে, তারপরে হচ্ছে ফিগার থাকবে, ফিগারের নিচে হচ্ছে ক্যাপশন থাকবে। এমন না যে আমি ফিগার আগে দিলাম লেখা পরে, নো, এরকম করা যাবে না, এটা স্ট্রাকচার না, ঠিক আছে, এটা নিচে দিতে হবে। আমি ফিগারের মাধ্যমে আমি সুন্দর করে ব্যাখ্যা করবো। তারপরে ধরেন আমি টেবিলের মধ্যে, আমার টেবিলও থাকতে পারে, টেবিল যদি থাকে টেবিলটা সুন্দর করে দিব, টেবিলের অবশ্যই ক্যাপশন সবসময় উপরে থাকে, টেবিল 1 2, সেম কথা ফিগারের মতোই টেবিলটার ক্ষেত্রে আমার উপরে দিয়ে আসতে হবে, আপনার টেক্সট থাকবে, তারপর হচ্ছে আপনার টেবিল বা ফিগার থাকবে, ঠিক আছে, সুন্দর করে দিতে হবে। রেজাল্টে আমি যে ফিগার টিগার দিলাম, টেবিল কিভাবে আমি শুরু করবো, তাই লেখাটা কিরকম হবে, প্রথম আমি ফিগার সম্বন্ধে ব্যাখ্যা করবো। ধরেন আমার ফিগার 10 হইলো, তাহলে ফিগার 10টা কি বলতেছে সেটা সম্বন্ধে ব্যাখ্যা করতে হবে। যারা আইএলস অলরেডি দিচ্ছেন, আইএলস একাডেমি টেস্ট যারা দিচ্ছেন, টাস্ক 1-এ আপনি দেখবেন রাইটিং টাস্ক 1-এ প্রথম কিন্তু আমার ফিগার সম্বন্ধে বা যে টেবিল থাকে, গ্রাফ থাকে, হ্যাঁ, প্রথম কিন্তু আপনার বলে দিতে হয়, ঠিক আছে, সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হয়। পরবর্তী আমরা বডিতে যাই কিন্তু সাপোর্ট দিই, যে আসলে আমার ফিগারটা আসলে কি, ওই ডেটাতে আমরা সাপোর্ট দিই, তার মানে সাপোর্টিং ডেটাটা সাপোর্ট দিবে। আপনি বলুন ফিগারে এই বোঝাচ্ছে, তাহলে সাপোর্ট কি, তখন আপনি আপনার যে রেজাল্টটা পাবেন, এটা আমি আমার ফিল্ডে আমি ব্যাখ্যা করছি, আপনি আপনার ফিল্ডে সাপোর্টিং ডেটা দিয়ে ব্যাখ্যা করবেন, ঠিক আছে। ডিসকাশনে কি, ডিসকাশন তো বলেই আসছি, তার মানে রেজাল্ট আমি পেয়ে গেলাম। রেজাল্ট পাওয়ার পরে আমি যে রেজাল্টটা পাইলাম, সেই রেজাল্টের সাথে অতীতের যে রিসার্চ হয়েছে, তাহলে সেগুলোর সাথে আসলে আমি কম্পেয়ার করতে হবে, যে আমার রিসার্চটা পাইলাম সেটা কেন সিমিলার আসলো, না আসলে অন্য রেজাল্ট আসলো, কেন আসলো সেটা ব্যাখ্যা করতে হবে। যেমন আমি আমার এই রেজাল্টটা পাইছি, সে ফর এক্সাম্পল একটা উদাহরণস্বরূপ, আমি রেজাল্টটা পাইছি, তখন কিন্তু আমি সাইট করছি, এটা আমার পেপারগুলো পড়ছি, আমি জানি যে এই যে প্রেট অ্যান্ড নেশন যেটা বললাম আমেরিকা সাইট করছে, আমেরিকা তারাও সেম রেজাল্ট পাইছে। তারপরে হচ্ছে যে কোনাট এটলে বলতেছি, সেও সিমিলার রেজাল্ট পাইছে। কিছু কিছু ভাষা আছে যে ভাষা ইউজ করতে পারেন, যে আপনার যে রেজাল্টটা সেটা ফাইন্ডিং এর সাথে গুড এগ্রিমেন্ট থাকতে পারে বা কনসিস্টেন্ট হইতে পারে, বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারেন, যে সিমিলার রেজাল্ট ফাউন্ড পাওয়া গেছে, বা আপনার রেজাল্টের সাথে কনসিস্টেন্ট, আপনি এটা গুড এগ্রিমেন্ট ইত্যাদি ইত্যাদি দেখবেন যে পেপারের মধ্যে ভাষা পাবেন। তার মানে তখন সে কি করতেছে, অর্থাৎ তার রেজাল্টের সাথে কি করতেছে, কম্পেয়ার করতেছে। আমি আমার রেজাল্টের সাথে আমি কম্পেয়ার করছি, যে আমি যে রেজাল্টগুলো পাইছি সেম সিমিলার রেজাল্টগুলো তারাও পাইছে, তার মানে ঠিক আছে, ঠিক আছে। সামারি কনক্লুশন তো আগে কোথায় পোস্টাকের মতোই, আমি আসলে কি করলাম আর কি পাইলাম, ঠিক আছে।
আমি সামারি আমার মতো করে আমি লিখে দিলাম। এখানে আবার সামারি কনক্লুশন একসাথেও লিখতে পারেন, সামারি এন্ড কনক্লুশন। আবার রেজাল্ট এন্ড ডিসকাশন ডিপেন্ড করে পেপার টু পেপার। যেমন আমার ক্ষেত্রে আমি ডিসকাশন আলাদা করি নাই, ঠিক আছে। অনেকে আবার ডিসকাশন আলাদা করতে পারেন। আবার মানে অধিকাংশ পেপারগুলো দেখা যায় একসাথে ডিসকাশনটা দিয়ে দেয়। ডিপেন্ড করে, আপনি ডিসকাশন আলাদা করতে পারেন, রেজাল্ট প্রথমে দিলেন, ডিসকাশন দিতে পারেন। আবার এক হাতে রেজাল্ট এন্ড ডিসকাশন একই সাথে আপনি পেপার করতেছেন, ডিসকাশন সাথে সাথে দিতেছেন। যেমন আমি এটা ফলো করি এবং বড় বড় রিসার্চ এই ধরনের করেন। দুইটাই সঠিক, আপনার ইচ্ছা, আপনি করতে পারেন। আবার সামারি অথবা কনক্লুশন দিতে পারেন, অথবা আপনি যদি ডিসকাশন না দেন, রেজাল্ট একসাথে করলেন, পরবর্তী সামারি এন্ড কনক্লুশনও দিতে পারেন, ইটস ফাইন। আপনি আপনার কি পাইলেন সেটা আপনি ব্যাখ্যা করবেন, ঠিক আছে, কি করছেন আর কি পাইলেন। তারপরে আপনার লিমিটেশন দিতে হবে। আপনি আপনার রিসার্চ করলেন, এর মানে এই না যে আপনি 100% কারেক্ট, ঠিক আছে। আপনার লিমিটেশন আছে, সেই লিমিটেশন দিতে হবে শেষের দিকে, প্রথমে দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। তার মানে লিমিটেশনটা অবশ্যই অ্যাড করতে পারেন পেপারে। লিমিটেশনটা কি, একদম কনক্লুশনের শেষের দিকে আপনি বলবেন যে আপনার কি লিমিটেশন ছিল। যেমন আমার লিমিটেশনটা কি ছিল, আমার লিমিটেশনটা ছিল যে আমি আসলে 19 বছরের ডেটা ইউজ করছিলাম। তখন আমি বলছি যে আমি 19 বছরের ডেটা ইউজ করলেও লং টার্ম ডেটা আসলে নেওয়া উচিত, ঠিক আছে। তারপর আমি 500 কিলোমিটার করছি, 500 কিলোমিটার এরিয়াস নিয়েছি, কিন্তু প্রতিটা সাইক্লোন আলাদা আলাদা করে আমি করিনি, সেক্ষেত্রে কিছু বায়াস হইতে পারে। তারপরে আবার কিছু, এই যে আমি এগুলো আমার ফিল্ডের ভাষা, তো পসিবলি ওভার এস্টিমেটও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো এই যে সম্ভাব্য যে লিমিটেশনগুলো, সেই লিমিটেশনগুলো আপনার দিতে হবে। আপনি 100% কারেক্ট না, ঠিক আছে। আপনি আপনার ফিল্ডে জানেন কি কি লিমিটেশনগুলো আপনার আছে, সেই লিমিটেশনগুলো আপনাকে দিতে হবে। তারপরে শেষের দিকে আপনি, ঠিক আছে, লিমিটেশনও দিয়ে দিলেন, ফিউচারে আসলে কি রিসার্চ হবে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। আপনার ফিউচারে একটা ডাইরেকশন দিতে হবে যে আমি এই রিসার্চ করলাম, আমি এই পাইলাম, আমার লিমিটেশন এই ছিল, তাহলে ইন ফিউচারে আপনার কি হবে। ইন ফিউচারে তখন আমি বলে দিছি যে আমি যেহেতু 19% ডেটা ইউজ করছি, তাহলে ফিউচারে আরো অনেক লার্জার ডেটা সেট ইউজ করতে পারে, আরো ডিটেল অ্যানালাইসিস করতে পারে। আমি ফিউচারের জন্য রেখে দিলাম, ফিউচারের জন্য কিছু রেখে দিতে হবে, ফিউচার ডাইরেকশন দিতে হবে পেপার থেকে, ঠিক আছে। এখন যারা মেন্ডেলি আছে, ঠিক আছে, তারা মেন্ডেলি সফটওয়্যার অলরেডি আছে, কেউ যদি বলেন ভাই আমি ইনস্টল করি নাই, তাহলে কিছু করার নাই। আপনি এই যে মেন্ডেলি সফটওয়্যার এখান থেকে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিছি, ডাউনলোড করতে পারবেন, পিসির জন্য, ম্যাকের জন্য, সব জায়গায় আছে, ঠিক আছে। এই সফটওয়্যারটা আমরা ইউজ করি রেফারেন্স দেওয়ার জন্য, ঠিক আছে। তো তারপর আমরা কি করব, প্রথম তো এটা আমরা করে ফেলছি, যারা করছেন তো ভালো, আর যারা করেন নাই তাহলে স্টেপগুলো দেখেন। প্রথমে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, করার পরে আপনি যদি নতুন ইউজার হন, তাহলে আপনি এখনো রেজিস্টার করেন নাই, তারপর রেজিস্টার করবেন আপনার ইমেল দিয়ে। ভাই আগের পার্টে কিছু কোশ্চেন ছিল, আমি শেষ করে একবারে কোশ্চেন করি নেই। আচ্ছা, তো তারপরে হচ্ছে যে আমি তারপরে লগ ইন করবো, ঠিক আছে। লগ ইন করার পরে আমি এটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন টুলস নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই টুলস নামে অপশন আমি অলরেডি ইনস্টল করে ফেলছি, এই জন্য আনইনস্টল দেখাচ্ছে। আপনি এখানে কি করবেন, ইনস্টল করবেন, ঠিক আছে। তার মানে আপনাকে অবশ্যই কি করতে হবে, এইখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনার এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড যদি আমি ওপেন করি, আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। তাহলে রেফারেন্স একাডেমিক টক রেফারেন্স, হ্যাঁ দেখেন আমি ওপেন করছি। আমি যদি রেফারেন্সে চলে যাই, রেফারেন্সে চলে গেলে আমার কিন্তু দেখাচ্ছে এখানে মেন্ডেলি, দেখাচ্ছে মেন্ডেলি। যারা ওপেন করছেন তাদের মনে হয় দেখাচ্ছে, না দেখালে কিছু করার নাই, আপনারা করে নেবেন, ঠিক আছে। আমি বলে দিছি অনেক আগে। তো এটা আমার দেখাবে। দেখানোর পর এই যে দেখেন ইনসার্ট সাইটেশন একটা অপশন আছে, ঠিক আছে। এই যে ইনসার্ট সাইটেশন অপশনে আপনি ক্লিক করলে আপনি দেখবেন একটা এরকম বার চলে আসবে। এখন আপনার কথা হচ্ছে যে আমি কিভাবে এই পেপারগুলো দেখাচ্ছে, পেপারগুলো দেখাচ্ছে যে আমি অলরেডি এর মধ্যে নিয়ে আসছি, এই কারণে দেখাচ্ছে। আপনি কি করতে পারেন, আপনার যদি একদম নতুন হন, তাহলে আপনার পেপারগুলো এর মধ্যে নিয়ে আসতে হবে। আপনি সেক্ষেত্রে কি করবেন, তাহলে ফাইলে গিয়ে আপনি অ্যাড ফাইল ইউজ করতে পারেন, এখানে দিতে পারেন, অথবা ফোল্ডার নিয়ে আসতে পারেন, অথবা আপনি ড্রাগ করতে পারেন। যেন 2020 সালের এই পেপারটা আমি করবো, তাহলে এখানে আমি এভাবে আমি ছেড়ে দিলেও কিন্তু আমার পেপারটা চলে আসবে। তারপর মাস ডিটেল দিয়ে দিবেন, ডিটেল চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন আপডেট ডিটেল চলে আসছে, আমার পেপারটা পাবলিশ হয়েছে, একদম আপডেট ডিটেল দিয়ে দিলাম। দেখেন আমার কোথায় সব দেন, দেওয়ার সাথে সাথে সব নিয়ে নিছে, কোন পেপারে পাবলিশ হয়েছে, কোথায় হয়েছে, ঠিক আছে। এরাবিয়ান জার্নাল অফ জিও সায়েন্সে হয়েছে, স্পিনজা অ্যাবস্ট্রাক্ট এবং ধরেন যে লিঙ্ক সবই চলে আসছে, কিওয়ার্ড, ঠিক আছে, এভরিথিং ডিটেল চলে আসছে, কিন্তু ডিওআই ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার সব চলে আসছে। তার মানে আপনি এখন চাইলে এটাকে সাইটেশন করতে পারবেন। তাহলে আপনার যারা নতুন তারা এর মধ্যে নিয়ে আসেন। আনার পরে যেটা হবে, সাইটেশন দিলে আমরা সাইটেশন করব। এখন আপনি দেখেন এইখানে স্টাইল আছে, কিন্তু
তাহলে রেফারেন্স স্টাইল আপনার দিতে হবে, আপনি কোন স্টাইলে করবেন, আপনি ডিপেন্ড করবে আপনার জার্নালের রিকোয়ারমেন্ট অনুসারে। আপনার জার্নালকে আপা স্টাইল চাচ্ছে বা জার্নালের নাম অনুসারে আপনি করতে পারবেন। তারপর ইনসার্ট বিব্লিওগ্রাফি, যখন আমি স্টাইল দিব এটাকে বলে সাইটেশন, ঠিক আছে, সাইটেশন আসবে। আর আমি যখন ইনসার্ট বিব্লিওগ্রাফি দিব, বিব্লিওগ্রাফি মানে পুরো অথর লিস্টটা চলে আসবে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে রেফারেন্স আর এটা হচ্ছে সাইটেশন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। ধরেন তাহলে কি করবো আমি, আমার এটা চলে আসছে অলরেডি। এখন আমি স্টাইল দিয়ে রাখছি, ধরেন যে আমি এই কিছুদিন পেপার সাবমিট করছি এই জন্য দিয়ে আসছি। অনেকে যদি কম্পিউটার সায়েন্সের হন তাদের এটা কিন্তু খুব ভালো জার্নাল, তার মানে এটা সিলেক্ট করলে হবে। অ্যাটমসফিয়ারিক রিসার্চ যদি হয়, শিকাগো আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি, আপনি এখানে সিলেক্ট করবেন কোনটা। তার মানে মোর স্টাইল, আপনি ধরেন যে আপনার যে পেপারে সাবমিট করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তাহলে কিভাবে দিবেন, তাহলে মোর স্টাইলে যাবো আমি। মোর স্টাইলে আসলে গেট মোর স্টাইল, এখানে সার্চ দিলে কিন্তু চলে আসবে। আমি সার্চ দিলাম আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি, আমি যদি দিতে চাই আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি, এই যে বুলেটিন আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি আসছে। তার মানে আমি যেটা চাবো সেটাই আমার চলে আসবে। তারপর আমি সেটা কি করব, ইনস্টল করলেই আমার এখানে চলে আসবে, ঠিক আছে। আর অনেকগুলো ইনস্টল অলরেডি করা আছে, ইনস্টল করা আছে, আমি কোনটা ইউজ করব, আপনি আপডেট করতে পারেন, আপনি আপনার মতো নিতে পারেন। আর আপনি তাহলে আপনার যে পেপারটা, আপনি ধরুন ফিশারিজ বা এগ্রিকালচার, আপনি এখানে সার্চ দেবেন আপনার জার্নাল চলে আসবে, আপনি ইনস্টল করে দিলে এখানে অটোমেটিক চলে আসবে। এখন যদি আমি বুলেটিন আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি দেই, ইনস্টল করলাম, হেলাল যেহেতু প্র্যাকটিস করতেছো এই জায়গায় আমরা একটু আসি, মানে অনেকে হয়তো আসতে পারে না আমার মতো, মানে আচ্ছা। সবকিছু ইনস্টল করা আছে কিন্তু ওই যে ওয়ার্ড ফাইলটা আনার সিস্টেমটা কি জানি ছিল না, ওয়ার্ড ফাইল কিছুই না, আপনি যে কোনো ফাইল ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ, ওই ফাইলটা ওপেন করার এটা কোন জায়গা থেকে জানি একটু ইনকাম বলতে আপনি যখন ম্যান্ডেলি ওপেন করছেন, এই যে ম্যান্ডেলি ওপেন করার সাথে, হ্যাঁ ওপেন হ্যাঁ ওপেন, এই যে আপনি ম্যান্ডেলি ওপেন করার পর আপনার টুলে যেতে হবে। টুলসে যায় এই যে ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন, আপনি যদি এখানে এটা মানে ক্লিক না করেন, ইনস্টল না করেন, তাহলে তো আপনার ইয়াতে পাবেন না, এখানে আসবে না। ওকে, এই যে দেখেন ম্যান্ডেলি চলে আসছে, ঠিক আছে। এখন আমি তাহলে এখানে আমার মতো করে আমি স্টাইল দিলাম, ঠিক আছে। কিছুক্ষণ আগে যেমন আমি কি করলাম, ডাইনামিক অ্যাটমসফিয়ার এই একটা স্টাইল, তো আমি সার্চ দিই, তাহলে ইনসার্ট সাইটেশনে ক্লিক করলে আমার অলরেডি যেহেতু পেপার আছেই, যেমন আমি সার্চ দিলাম ওদ্দিন, ঠিক আছে, আমার পেপারে যে চলে আসছে কিছুক্ষণ আগের যে পেপারটা, ঠিক আছে। রেইনফল কন্ট্রিবিউশন, আমি এটা যদি সার্চ দেই, এই যে আমার চলে আসলো। একসাথে যদি অনেকগুলো চান আরেকটা দেই, দুইটা একসাথে দেই, তাহলে দুইটা দিলেও দুইটা একসাথে আসবে সুন্দর করে। এই ওজারা আসলো, ওদ্দিন এটল, দুইটা একসাথে আসলো। আমি যখন দুইটাই যদি এটাকে বলে সাইটেশন, আমি যদি ইনসার্ট বিব্লিওগ্রাফি দেই, দেন দুইটা ইজিলি চলে আসলো, আমার রেফারেন্স দেওয়া লাগতেছে না, ঠিক আছে। ম্যানুয়ালি করা কোনো দরকার না, আমি যে জার্নালে দিব সেই জার্নালে, ঠিক আছে। এখন আমি যদি সিঙ্গেল পেপার হয় সেটা হয়। এখন আমি এখানে সার্চ দিব না, আমি গো টু ম্যান্ডেলি গেলে আমি লাইব্রেরিতে যাইতে পারবো, কোনটা সাইটেশন করবো আমি আমার মতো করে সিলেক্ট করতে পারবো। ধরেন আমি এটা সাইটেশন করবো, ঠিক আছে। তাহলে এটা সাইটেশন করলে কি করবো, এই যে সাইট অপশন, এর প্রথমে আমি ক্লিক করতে হবে, ক্লিক করে সাইট অপশনে যাইতে হবে। সাইট অপশনে চলে আসলো ওদ্দিন এটল 2020, আমি ইনসার্ট বিব্লিওগ্রাফি দিয়ে দিলাম, আমার চলে আসলো এই স্টাইলে। এখন আমি যদি এখানে স্টাইল চেঞ্জ করি, ধরেন এই স্টাইল করলাম, তাহলে ধ্যান এই স্টাইল হলে এই স্টাইলে চলে আসলো, আমি যেটা দিব সেটা অটো চলে আসবে। আচ্ছা, আমি আবার কিছুক্ষণ আগে যে ইনস্টল করলাম, এই যে বুলেটিন, এইটা এই যে আমি এটা ইনস্টল করছি, কিন্তু ইনস্টল করার পরে অপশন ক্লিক করলে লেখা যায় ইউজ দিস স্টাইল, তাহলে আমি কি এই স্টাইল ইউজ করবো কিনা, যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ডান, দেখেন আপনার হচ্ছে যে এখানে চলে আসছে, লিস্টে চলে আসবে অলরেডি, আসার কথা। মোর স্টাইল কই, বুলেটিন, সরি, কিছুক্ষণ আগেই করলাম, কই সেটা, এই যে বুলেটিন আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি, ঠিক আছে, ইনস্টল করা। তাহলে দেখেন এই যে বুলেটিনটা চলে আসলো, এখন কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেল, দেখেন সাইটেশন স্টাইলও চেঞ্জ হয়ে গেল, রেফারেন্স চেঞ্জ। তাহলে আমার ম্যানুয়ালি করার কোনো দরকার নাই, আমি কোন পেপার করব পেপারটা আমি দিয়ে দিব, ঠিক আছে, তাহলে আমার রেফারেন্সটা চলে আসবে। এই হচ্ছে প্লাগইন ইনস্টল করব, ওপেন ওয়ার্ড, তারপরে আমি বিব্লিওগ্রাফি দিয়ে দিব, সিলেক্ট করব, আমার চলে আসলো সাইটেশন এবং রেফারেন্স। এখন কারো কোনো কোশ্চেন,
হ্যাঁ বাবুল বলছিলাম। হ্যাঁ বাবুল, হ্যাঁ কোশ্চেন করার আগে নাম বলবেন, তারপরে কোশ্চেন বলেন। যে আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি যে প্লাগ ইন করলেন সবকিছু ঠিক আছে, এখন আমার এখানে আমি একটু শেয়ার করি আপনাকে, যদি স্ক্রিনটা যদি শেয়ার আপনি একটু দেখতে পারবেন মনে হয়। করো। আমি স্টপ করি, থামো। শেয়ার স্ক্রিন। আমি স্টপ করতেছি, হ্যাঁ তুমি করো এখন, তুমি শেয়ার দাও। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি যদি কোনো লিঙ্ক আপডেট দেই, ধরেন এখানে তো আমার অনেকগুলো মানে পেপার আছে, যদি আমি যদি কোনো লিঙ্ক যদি সাইড করতে চাই তাহলে আমি কিভাবে করব, যদি আপনি এই বিষয়ে কি বলতেন। আমি আসলে দুইবার করতে যাই, এটা মানে আমার দুটো পেপারে এখন তোমার দুই ধরনের আছে, কাজ করতে যাই সমস্যা। আমরা দুই ধরনের কাজ করি। এক হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেই। তোমার কি ওপেন করা নাকি? শেয়ার শেয়ার অফ করে দাও তোমারটা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ওপেন শেয়ার ইজ হ্যাভ অলরেডি, কোথায় কি বলতেছে? ওকে ওকে, বুঝলাম না, এরকম হচ্ছে কি? আমারটা কি দেখা যাচ্ছে? আমারটা কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না তো। না আপনারটা দেখা যাচ্ছে না। ওই বাবুলেরটা স্টপ, বাবুল ভাইয়েরটা পজ দেখাচ্ছে, উনি স্টপ করে। স্টপ করে রাখো, তুমি পজ করছো কে মিয়া? কি স্টপ করছো বাবুল? হ্যাঁ ভাই স্টপ তো করতে পারতেছি না। হয়েছে, তোমার স্টপ হয়ে গেছে। এনিওয়ে আমারটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে দুটো অপশন আছে, রিসার্চের কিছু বিষয় আছে। হ্যাঁ, একদিনে না, কিছু কিছু পেপার আছে, ধরেন সরাসরি পেপারটা খুব ভালো করে চলে আসছে। এখানে আমি আপডেট দিলাম, আমি এখানে যে ক্লিক করলে কিন্তু অটো চলে যাবে। আমার কিন্তু আইডি অলরেডি আছে মেন্টালি, আপনাদেরও ইমেল পাসওয়ার্ড দিয়ে করার কথা। আচ্ছা, এটা আসার দরকার নেই। তো আমার পেপারটা এখানে কিন্তু ক্লিয়ার, সবকিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিওআই সবই আছে। কিছু কিছু আছে লিঙ্ক বা এই ধরনের যদি হয়, এটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরেন কোথা থেকে বই থেকে নিছি, এই যে নিউম্যান, এটা কিন্তু পেপার না, এটা একটা ডকুমেন্ট। ঠিক আছে, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিছি কোথা থেকে ডাউনলোড করছি। আর এই পেপারটা কিন্তু পেপার, ক্রস রেফারেন্স দিছে। ঠিক আছে, তো পেপার যদি না হয়, কোনো লিঙ্ক হয়, কোনো কিছু হয়, সেক্ষেত্রে ম্যানুয়ালি দিতে হয় সুন্দর করে, ওই স্টাইলের মতো করে ম্যানুয়ালি দিতে হবে। কোথা থেকে নিবেন ওই লিঙ্কটা দিতে হবে, কবে অ্যাক্সেস করছেন এর দিতে হবে। কারণ সবগুলো তোমার পেপার না, যেগুলো পেপার থাকবে বা বই থাকে সেগুলো হচ্ছে অলরেডি পাবলিশ করা, মানে একদম ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা ম্যানুয়ালি দিয়ে করব। আর যদি এরকম হয় শুধু লিঙ্ক দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি করলে সবচেয়ে বেটার, এগুলো শেষে করি আমরা। যেগুলো দুই একটা এরকম আছে সেগুলো ম্যানুয়ালি সবার শেষে করি, ওয়ান থিং। আবার আপনি চাইলে এখানে ম্যানুয়ালি ইম্পোর্টও করতে পারবেন। ঠিক আছে, এই যে এডিট ভিউ টুলস, আপনি কিন্তু চাইলে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এক্সপোর্টও করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে আপনার মতো এখান থেকে অ্যাড ম্যানুয়ালি, যে অ্যাড এন্ট্রি ম্যানুয়ালি, আপনি ম্যানুয়ালি করতে পারবেন। আমি যদি ম্যানুয়ালি দিয়ে অপশন আসবে, টাইটেল কি, জার্নাল আর্টিকেল না পেপার না কেস, ঠিক আছে, থিসিস থেকে, রিপোর্ট থেকে, কি থেকে আমরা নিয়ে আসছি, না ওয়েব পেজ থেকে নিয়ে আসছি, না ওয়ার্কিং পেপার, না টেলিভিশন থেকে নিয়ে আসছি, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ম্যানুয়ালি করতে পারেন। ঠিক আছে, মেন্টালি দিয়ে আপনি ম্যানুয়ালি করে দিতে পারেন, অথবা আপনি নিজে মতো করে আপনি ম্যানুয়ালি করতে পারেন, যেটা আমি করছি। বাবুল কি উত্তর পাইছো? বাবুল সাহেব পাইছে, ধন্যবাদ আপনাকে। আমি দুইটা কাজ করতে যাই সমস্যায় পড়ে গেছিলাম। পরে সমস্যা না, কিছু কিছু ফাইল ভালো হয়েছে। দাও কি ফাইল এটা আসছে, এটা দাও কিরকম হয়ে আছে, হইতেই পারে। ঠিক আছে, পেপার কিন্তু সুন্দর, এখানে পেপার দেওয়া আছে, কিন্তু মেলা আগের তো 1997 সালের, দেখো ঝামেলা। তার মানে এরকম করে দিলে তো তোমার পেপার পাবলিশ হবে না। সো তোমাকে কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়ালি করতে হবে, বাট সব না। তো মেন্ডেলিটা অনেক হেল্পফুল। এন্ডোটও আছে, এন্ডোট করলে তোমার টাকা লাগবে। ঠিক আছে, মেন্ডেলি হচ্ছে ফ্রি, আর এটা হচ্ছে এলসবিআর একটা প্রোডাক্ট। ঠিক আছে, দেখেন এটা ফ্রি এবং খুব সুন্দর। আর কারো? আমি একটা কোশ্চেন করি, আসলে আমি স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে। কি মীর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্টপ করে দিলাম, আপনি দেন।
এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে আমার ওপেন হওয়ার পরে এরকম আসছে, আমার পেপার গুলো অ্যাড করা এই জায়গায়, সেটা কোনো সমস্যা না, কিন্তু ওই যে প্লাগইনটা অ্যাড করার জায়গাটা কোন জায়গায় উপরে? আপনার এটা ম্যাক না? ম্যাকের অপশনগুলো হ্যাঁ, টুলস নামে কোথায় আছে টুলস? আমি তো ওই টুলসটাই খুঁজে পাচ্ছি না, এই জন্যই আর কি বললাম। না না না, অবশ্যই থাকবে। এখন হচ্ছে আমি ম্যাকে কখনো আপনি ভাই আমি দিগন্ত বলতেছি। হ্যাঁ, দিগন্ত বলো। একটু অ্যাডে ক্লিক করে দেখেন তো। অ্যাডে হচ্ছে ওই পেপার অ্যাড আসে, অ্যাডের সাইডে বাটনটাতে, এর সাইডের বাটনটাতে আপনি ক্লিক করেন। বাটন আমরা কি ক্যান্সেল দেন? এই যে অ্যাড ফাইল ফোল্ডার। আচ্ছা, রিলেটেড দেন, দি রিলেটেড আচ্ছা ভাই, আপনার তো সার্চ বক্স আছে, আপনি কাইন্ডলি একটু সার্চ করেন। ও রাইট, আসে না। না আসবে যে আপনি ক্লোজ দেন, যে সার্চ বক্সের সাইডে, সার্চ বক্সে আপনি এখন দেন এখানে আপনি এখন সার্চ করেন টুলস। হ্যাঁ, না না, আমরা বানান ভুল হয়েছে, TOOLS। আরে কি অবস্থা, নয় না? ওয়ার্ড থেকেও করা যায় ভাই, ওয়ার্ড থেকেও অ্যাড করা যায়। আচ্ছা, ওয়ার্ডের প্লাগইন থেকে মেবি অ্যাড করা যায়। আচ্ছা, সেটা করা গেল। মীর ভাই, আপনার যেটা মানে পরামর্শ থাকলো সেটা হচ্ছে যে আপনি একটু জাস্ট গুগলে, আমার মনে হয় এটা ডিফিকাল্ট কিছু না, আপনি গুগলে একটু সার্চ দেন যে ম্যাকে কিভাবে মেন্ডেলিতে অ্যাড করা যায়, আপনি মনে হয় আশা করি পাওয়া যাবেন। এটা তেমন কিছু না, কারণ ম্যাক কখনো ইউজ করিনি। ঠিক আছে, আমরা গুগলে সার্চ দিলে পাবেন না, আমাদের দেখানোর দরকার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি দেখবেন, আশা করি যদি আপনি দেখেন না, আমি সার্চ করে আপনারা আমি করে দিব নি। হ্যাঁ, ও আমার অন্য কিছু কোশ্চেন আছে আর কি। হ্যাঁ, অন্য কোশ্চেন, হ্যাঁ বলেন। মানে এটার মধ্যে তাহলে শেষ করেন, তারপরে আমি শেষ করি। হ্যাঁ, এক এক করে শেষ বলছি যে লিটারেচার রিভিউটা। এক মিনিট, মীর ভাই শেষ করুক আগে। হ্যাঁ, মীর ভাই আপনার কোশ্চেন আছে, তাহলে আপনি স্টপ। হ্যাঁ, মানে শেয়ারটা অফ করে দেন। এইটা নিয়ে কোনো কোশ্চেন নাই, এটা ছাড়া যেটা আছে সেটা কি করে দিব? হ্যাঁ, সেটা করেন, সেটা কোশ্চেন করেন। হ্যাঁ, করেন ওয়ান বাই ওয়ান। যেটা হচ্ছে আমার শুরুতেই একটা কোশ্চেন আছে, আমি হচ্ছে টাইটেলটা দেখলাম, তারপরে হচ্ছে কিওয়ার্ড দেখলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে টাইটেলে আমরা এমন কিছু কিওয়ার্ড দিব যেটা সার্চ দিলে আমার সাইটেশন হবে। আবার কিওয়ার্ডে এসেও বললাম আমার এটা হচ্ছে আমি যেটা টাইটেলে দিব, কিওয়ার্ডে কি আলাদাটা দিব কিনা। না না না, এটা কোনো মানে নির্দিষ্ট কোনো রুলস না, আমি আলাদা দেওয়ার কিছু না। মানে কিওয়ার্ডের উদ্দেশ্যটা কি, মানে টাইটেলে এটা হচ্ছে একটা ধরেন, আমি কিন্তু এই যে আইডিয়াটা নিছি, সেই আইডিয়াটা কিন্তু আপনার হচ্ছে স্প্রিঞ্জার নেচারের। ঠিক আছে, স্প্রিঞ্জার নেচারে যে বিগ বস আসছিল আমাদের ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তো স্প্রিঞ্জার নেচার তারা বুঝতে পারতেছেন টপ। হ্যাঁ, তো তার যে আইডিয়াটা দিছে এটা কিন্তু আসলে সত্য কথা। কেন, আপনি যখন দেখেন এখানে যখন আমি টাইটেলটা দিচ্ছি আর কিওয়ার্ডটা দিচ্ছি, আমার আলটিমেটলি এম কিন্তু আমার পেপারটাকে খুঁজে পাক আমার ফিল্ডে, তাই তো? হ্যাঁ, আমার কোশ্চেনটা অন্য জায়গায়। হ্যাঁ, না শুনে না, আমি কোশ্চেনটা বুঝছি। তো আমার এখানে টেকনিকটা হচ্ছে, যারা ভালো মানে এই ফিল্ডে ধরেন যারা বিগ ফিশ, রাঘব বোয়াল, তাদের পরামর্শ হচ্ছে আমি যে কিওয়ার্ডটা দিব, তাহলে কিওয়ার্ডটা আমার ফাইন্ডিং হবে করার জন্য। তো আমি কিওয়ার্ডের দুই একটা জিনিস যদি আমি টাইটেলে দিতে পারি, তাহলে আমার টাইটেলটা আরো অ্যাট্রাকটিভ হবে। আর আমার যখন টাইটেলটা দিবে, কেউ সার্চ করবে, তখন কিন্তু আমি ইজিলি কিন্তু খুঁজে পাওয়া যাবে। আর এর মানে এই না যে আপনি যেটা কোশ্চেন করলেন যে এটাতে আলাদা করতে হবে বা আলাদা দিব, এমন কিছু না। আপনি টাইটেলও দিতে পারেন, ইভেন আমি এখানেও দিতে পারেন। কিন্তু আমাকে আমার আরেকটা অপিনিয়ন আমি শেয়ার করি, যেটা হচ্ছে আমাকে আবার যে বলছে তার আবার সাইটেশন হচ্ছে 10,000+। তাহলে বুঝতেই পারছেন যে মানে রিয়েলি সে একটা ভালো সায়েন্টিস্ট। তাহলে এখন সে যেটা বলছে যে আমি যদি টাইটেলে দেই, তাইলে আমি অবশ্যই কিওয়ার্ডে অন্য কিওয়ার্ড, মানে কিওয়ার্ডে অন্য ওয়ার্ড গুলা দিব, মানে সিমিলার কাছাকাছি, যাতে কিনা এমনি টাইটেল দিলেও পায় আর কিওয়ার্ড দিলেও পায়। এটাই করছি যে মানে কোনো কন্ট্রোভার্সি আছে কিনা। না, এরকম হয়তো মতামত ভিন্ন হতে পারে, বাট মানে ইন জেনারেল আমাদের পারপাস হচ্ছে যে আসলে যে সাইটেশন 10,000 বলেন, সে কি বাংলাদেশি না বিদেশি? বাংলাদেশি। আচ্ছা, তাইলে আমি আমার কিছু মিসকনসেপশন আছে। হ্যাঁ মীর ভাই, আমি কাউরে পার্সোনালি হিট করব না,
আমার কিন্তু আজকে লেকচার উদ্দেশ্য পার্সোনালি হিট করব না, বাট সত্যটাকে আমাদের জানতে হবে। আমাদের কিন্তু misconception না না না, এটা আর আমিও জিজ্ঞাসা করলাম এই জন্য যে না না না, আপনাকে আমি ক্লিয়ার করে দিই সাইটেশন নিয়ে কিছু বিষয় আমি ক্লিয়ার করে দিব আজকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা হয় ইন জেনারেল সেন্স আর কি, মতামত ভিন্ন থাকতে পারে, বাট ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্যটা কি, মেইন উদ্দেশ্যটা কিন্তু আমারটা কেউ পাক। আমার পেপারটা সাইড করুক, রাইট? এক মিনিট, এই আমার উইচ্যাট ওপেন করা তো একটা খালি পেপার পাঠাচ্ছে, টুন করতেছে, ওয়েট লগ আউট করে দেই। ওরে ভাই থাম রে ভাই, এই প্রশ্নের উত্তরটা 1 মিনিট। আচ্ছা আমার হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমার আইডিয়াটা হচ্ছে যে আমি আমার পেপারটাকে খুঁজে পাবে, সেটা কিওয়ার্ড দিয়েও প্লাস হচ্ছে টাইটেল দিয়ে। টাইটেলটা একটু অ্যাট্রাকটিভ হতে হবে। এখন আমার টাইটেলে যখনই যাবে পেপারটা, যখন আমার রেইনফল কন্ট্রিবিউশন নেই বা ট্রপিক্যাল সাইক্লোন নেই, আমার পেপারটা কিন্তু ইজিলি চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। এ নিয়ে কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই, বাট এই ধরনের আমি তো ছোট মানুষ, আর আমি যার রেফারেন্স দিলাম তারা তো ধরেন নেচারের বস, বিগ বস। তো নেচারে তাদের পরামর্শ হচ্ছে যে এটা নিয়ে আসলে তেমন কন্ট্রোভার্সি নাই, ভিন্ন মত থাকতে পারে, বাট আইডিয়া ইজ দ্য সেম। এনিওয়ে, হ্যাঁ কে দীপন্ত, এই ব্যাপারে আমি একটু বলি। বলো। এই বিষয়টা হচ্ছে মানে আমরা যখন একটা জিনিস সার্চ করি, এই জিনিসটা হচ্ছে মূলত এসইওর আন্ডারে পড়ে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং সার্চ ইঞ্জিনে যখন আমরা একটা জিনিস সার্চ করি তখন গুগলে নিজস্ব একটা অ্যালগোরিদম আছে, এটাকে বলা হয় গুগল ক্রাউলার। তো গুগল ক্রাউলার তখন হচ্ছে তার যে প্রত্যেকটা ওয়েবসাইটে সে ওই নির্দিষ্ট ওয়ার্ড গুলোকে ধরে ধরে সার্চ করে, মানে ক্রাউল করে। তো আমি যে কিওয়ার্ড গুলো, আমি যত বেশি কিওয়ার্ড ব্যবহার করবো আমার মানে জার্নালে বা আমার ওয়েবসাইটে, তখন যখন কেউ সার্চ করবে তখন গুগল ক্রাউলার ওই বেশি সার্চ গুলো আমার এখানে পাবে, কিওয়ার্ড গুলো আমার এখানে পাবে। এইভাবে সে এক একটা সাইটকে র্যাঙ্ক করায় বা এক একটা জার্নালকে সে র্যাঙ্ক করে যে আচ্ছা পরে আসতেছি, তোমার মানে র্যাঙ্কিং এ আগে যায় না, সাইটেশন আগেই যায় না, আমার পার্ট 2 তে যায় আগে, তারপরে কথা বলো। তোমার ধন্যবাদ, তুমি এই বিষয়টা বললা যেটা সেটা ঠিক আছে, বাট র্যাঙ্কিং এ পরে আসো, মানে রিসার্চের র্যাঙ্কিং এর মিসকনসেপশন আছে, এটা পরে যায়। তুমি যেটা বলো সেটা ঠিক আছে, যে গুগলে এরা ধরো সার্চ দেয় বা সার্চ ইঞ্জিন গুলো আমরা ইউজ করি, ধন্যবাদ। তো এটাই হচ্ছে মূল যতগুলো ইউজ করতে পারবো এটা তা না, কারণ ইন জেনারেল 5টার বেশি ইউজ করতে পারে না। মীর মোহাম্মদ আলী ভাই অলরেডি পাবলিশ করছে পেপার, সে জানে। ওকে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, হ্যাঁ, তো এট লিস্ট 5 ওয়ার্ডস, এর মানে এই না যে অনেকগুলো আমি ইউজ করব, নো, ঠিক আছে? তো এটা লিমিট। আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ওই যে আউটলাইনটা আমরা জানি কোথায় দিব ওই পেপারে, ওই যে আমি একটা আউটলাইনটা হচ্ছে একদম শেষের দিকে, ধরেন যে আপনি এটা কি ডিসকাশনের মধ্যে দিব না? না না না, ইন্ট্রোডাকশনে ধরেন আপনি একবারে আউটলাইনটা দিলেন, এই যেমন আমার পেপারটা। ও ঠিক আছে, ওকে 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 ওকে, রাইট রাইট রাইট, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আমার কোশ্চেন শেষ। এই যে ধরেন যে আমি এই পেপারটা আমি ইন্ট্রোডাকশনে দিলাম, ওয়েট, ইন্ট্রোডাকশন সবার শেষে আমি বলে আসলাম সবকিছু, ঠিক আছে? তো ফাইনালি যদি আমি একটা আউটলাইন দেই, তাহলে যে আমার পেপারটা পড়তেছে মানে সবকিছু হচ্ছে গোছালো থাকতে হবে ভাই, ঠিক আছে? আর সাইটে ইমপ্যাক্ট ফ্যাক্টর আমি পরে আসতেছি, কেরা 10,000 কেরা 5,000 কার সাথে কি করব আমার পার্ট 2 তে, ঠিক আছে? এনিওয়ে, তো এই জায়গায় হচ্ছে আমি যদি মীর ভাই যেটা বললো, যদি শেষে যদি দিতে পারি তাইলে আমার পেপারটা কিন্তু একটা যে রিডার পড়তেছে ভাই, তার তো ভিতরে আস্তে আস্তে নিতে হবে আমাকে। মানে ওটা কি তোমার পেপারে আছে? ওটা ওই পেপারটাতে আছে? এই যে দেখেন লাস্টের দিকে আমি দিয়ে দিছি। তার মানে সেকশন 4 এ যদি আমি ক্লিক করি, অটো সে সেকশন 4 এ চলে গেল। ধরেন সে সব বিষয়ের ইন্টারেস্ট নাও হইতে পারে, একজন সব বিষয়ের ইন্টারেস্ট হইলো না, ধরেন যে আমার এখানে 6টা সেকশন আছে, বিষয় না। ওই শেয়ার করো তো এটা একটু, মানে একটু দেখি। ও আমি শেয়ার করি নাই না? ও না না, সরি। আচ্ছা এখন দেখা যাচ্ছে, আমি মনে করছি আমার শেয়ার করা মনে হয়। ধরেন এই যে পেপারের শেষের দিকে কিন্তু আমি বলছি কোন সেকশনে। এখন ধরেন আমার ফিল্ডের যে রিসার্চার আছে, সে সব বিষয়ে সে ইন্টারেস্ট নাও হইতে পারে, কথার কথা। ধরেন সে সেকশন 4 নিয়ে ইন্টারেস্ট আছে, তো সেকশন 4 ক্লিক করলে কিন্তু সেকশন 4 চলে যাচ্ছে ডাইরেক্ট। তো এটা আউটলাইন থাকলে সে ধারণা নিচ্ছে যে আমার আসলে পেপার আসলে কি বিষয়ে আমি ফোকাস করছি, আমার আসলে পেপারের মধ্যে কি আছে, ঠিক আছে? সে কিন্তু ইন্টারেস্ট গোল করবে। তো আউটলাইনটা দিলে হয় কি, অনেক পেপারে যারা ভালো ভালো রিসার্চার, যে আমি যে পেপারটা ফলো করছি, এই যে পেপারটা দেখবেন সিমিলার, আপনারা আমি দেখাই, এটা হচ্ছে কিছুদিন আগে বললাম না না, ঠিক আছে, এটা রাইট, এটা আমি খুব একটা ভালো দেখি না, এই যে ধরেন এই পেপারটা আমি ফলো করছি না, দেখেন এই যে দেখেন, এই আমেরিকার বস কিন্তু নোয়াথিয়া করছে, সেম দেখেন কিন্তু টাইটেল, আমারটাও দেখেন টাইটেল কিন্তু সিমিলার, কিন্তু আমি বেঙ্গলে করছি, উনি করছে কিন্তু আমেরিকায়, ঠিক আছে? আর টপ জার্নালে পাবলিশ করছে আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটিতে, আমার ফিল্ডে,
আমেরিকান ফিলোলজিক্যাল সোসাইটি হচ্ছে টপ 1। বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সো এই ব্যাপারটা কিন্তু আমি কিন্তু রিপ্রোডিউস করছি, সে কিন্তু আমার কোড দেয় নাই, 1.5 বছর লাগছে। দেন সিমিলার ফিগার পাবেন, সে ম্যাটল্যাবে করছে, আমি এনসিএল করছি, হোয়াটএভার। তো এই যে সে কি লাস্টে সেকশন আলাদা করছে? না না, সে হচ্ছে আমেরিকা, মানে ধরেন সে আমেরিকান। না বলছি, সে কি ওই সেকশনটা ওরকম বলছে ওই পেপারটা থেকে? হ্যাঁ বলছে অবশ্যই অবশ্যই বলবে, এরকম পেপারে সব পেপারে আপনার থাকে যে কোন সেকশনে সে কি, ওই যেমন সেকশন 5 কি বলবে, 6 কি বলবে, সেকশন 3 কি বলবে, এটা ডিপেন্ড করে। আমি অনেক পেপার পড়ছি। না না, এটা হ্যাঁ আউটলাইন দিয়ে দেয়। এটা এমন না যে ম্যান্ডেটরি দিতেই হবে, বা দিলে ভালো হয়। আমরা যারা আইএলস এ প্রিপার, হ্যাঁ হ্যাঁ, না না, এটা ভালো লাগছে। হ্যাঁ আইএলস এ যারা প্রিপারেশন নিচ্ছে, এটা ভালো লাগছে। আইএলস এর যেমন টাস্ক 2 তে যারা, এই জন্য তো বললাম, যারা ইংলিশ জানেন না, প্লিজ আইএলস প্রিপারেশন নেন, তাহলে রাইটিং এ ভালো করতে পারবেন। আইএলস যারা আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা যারা আইএলস, আমি দিয়ে আসছি 2016 সালে, আবার আমি দিব পিএইচডির জন্য। তো আইএলস এর কিন্তু আমরা দেওয়া থাকে, আমার যখন প্রথমটা লিখি, প্রথম ইন্ট্রোডাকশনে কিন্তু আমার কি থাকে, আউটলাইন দেওয়া থাকে। আমি দিয়ে দিই যে আমার আসলে এসেটা যে লিখবো, এসে কিন্তু থাকে কিন্তু আমাদের টাস্ক 2 তে আইএলস এর আমার বলা থাকে আমি আসলে আউটলাইনটা কি, তাহলে এক্সামিনার কিন্তু বুঝবে যে আমি আসলে কি কি বিষয় নিয়ে বডিতে কথা বলবো। তো আমি যখন এখানে আউটলাইনটা দিয়ে দিব, তখন কিন্তু রিডার কিন্তু ইজিলি বুঝবে যে আমার আসলে পেপারে আমি কি কি আলোচনা করব। ঠিক আছে, সে বিষয়ে যদি ইন্টারেস্ট থাকে। এলসেভিয়ার এর কিছু পেপারে অলরেডি আছে, এলসেভিয়ার এর কিছু পেপারে ওই আউটলাইনটা দেওয়া থাকে। হ্যাঁ, মানে শুরুতেই দেওয়া থাকে যে এটা ম্যান্ডেটরি না, বাট এটা মানে একজন ভালো রাইটার হিসেবে আপনার সব গুছানো থাকবে। ঠিক আছে, এটা একটা গুণ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোশ্চেন? জালাল ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি শায়েক বলতেছি। জি, ইন্ট্রোডাকশন মানে লিটারেচার রিভিউটা কি আলাদা টাইটেলে লিটারেচার রিভিউ করা যায় না? মানে ইন্ট্রোডাকশনের মধ্যেই তো দেখতেছি যে পাস্ট যে মানে কাজগুলো হয়েছে সেগুলো তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা আমি আপনারে বলি, আপনি কি রিসার্চ পেপার আর থিসিসের মধ্যে পার্থক্য বুঝেন? তো রিসার্চ পেপার আর থিসিসের মধ্যে পার্থক্য তো আপনি জানেন। আপনি যেটা বলতেছেন আলাদা করে লিটারেচার রিভিউ, সেটা থিসিসে হয় সাধারণত। থিসিসে আমরা আলাদা আলাদা করি, যেমন আপনারা আমি দেখাই রিসার্চের মধ্যে। হ্যাঁ, আমি আপনার ইন্ট্রোডাকশনে সব থাকবে, ইন্ট্রোডাকশনে থাকতে হবে। আমার যেমন আমি এটা আমার থিসিস দেখাই, তাহলে আপনি ক্লিয়ার বুঝবেন। এটা আমার মাস্টার্সের থিসিস, যেটা আমরা পাবলিশ করছি। আপনি টেবিল অফ কন্টেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন, তাহলে অত দূর যাওয়ার দরকার নাই। এখন দেখেন, যখন আমরা থিসিস করি, ইন্ট্রোডাকশনের মধ্যে চ্যাপ্টার থাকে ইন্ট্রোডাকশন, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, বা আপনি যেটা লিটারেচার রিভিউ বলতেছেন, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, রিসার্চ প্রবলেম নিয়ে বলতেছি, রিসার্চ কোশ্চেন রাখতে, রিসার্চ অবজেক্টিভ, দিস ইজ আ থিসিস। থিসিস আপনি এরকম ভাগ ভাগ করে দিবেন, আপনি একটা চ্যাপ্টার ওয়াইজ করে দিবেন বা আলাদা আলাদা করে দিবেন। বাট ইন রিসার্চ পেপারে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে সব দিই, ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফ দিয়ে আলাদা করে দিই। বুঝাইতে পারছি আমি? হ্যালো ভাই, কোশ্চেন করছেন, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝতেছি আমি। হ্যাঁ, তার মানে থিসিসে আপনি আলাদা আলাদা করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বুঝছি। পেপারে হচ্ছে একসাথে থাকবে। পেপার মানে থিসিসটা যেমন ধরেন আমার একটা 81 পেজ আছে, পেপার কিন্তু 81 পেজ হবে না। ঠিক আছে, পেপার হচ্ছে কনসাইজ, সবকিছু সুন্দর করে গোছানো থাকবে। এনিওয়ে, আর কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া, আমি একটা কোশ্চেন করব। নাম কি বলেন? মোহাম্মদ সম্রাট হুসাইন। জি বলেন। আপনি বলেন যে কিওয়ার্ডে 5টা ওয়ার্ড দেওয়া যাবে সর্বোচ্চ। না, এটা ডিপেন্ড করে। আমি কিন্তু এখানে লিখে দিছি জানা টু জানাল ভেরি করে, ব্র্যাকেটে কিন্তু লিখে দিছি আমি। বাট সচরাচর 5টা দেয়, সচরাচর 5টার কথা বলে। জি জি। তো এরকম হচ্ছে যে এরকম কি অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশনের কোনো আছে কিনা? অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন কি আছে? অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশনে কোনো ধরাবাঁধা নিয়ম আছে কিনা যে এত ওয়ার্ডের মধ্যে হতে হবে? সেটাও জানা টু জানাল ভেরি করে। নরমালি 250 ওয়ার্ড চায়, কোথাও 150 ওয়ার্ড চায়, কোথাও বলে যে 300 ওয়ার্ডের মধ্যে থাকতে পারে। এটা জানা টু জানাল ভেরি করে। বাট আপনার ওয়ার্ড নিয়ে বেশি প্যানিক হওয়ার কিছু নাই। মেইন হচ্ছে এই স্ট্রাকচার আছে কিনা,
যে কোনো অ্যাবস্ট্রাক্ট পড়েন, যে কোনো পেপারে পড়েন, ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, এম, মেথড, রেজাল্ট আপনার দিতে হবে বা কনক্লুশন বা রিকমেন্ডেশন যদি থাকে, ঠিক আছে? কিন্তু এটা ডিপেন্ড করে জার্নাল টু জার্নাল। আরেকটা এই যে হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশনে আপনি দুই জায়গায় এইমটা দেখালেন, এইমটা কি দুই জায়গায় সেম হবে? অবজেক্টিভ আমি কি দুই জায়গায় দেখাবো এরকম কিছু? হ্যাঁ, দুই জায়গায় হবে, কিন্তু এর মানে এই না যে আমি সেম সেন্টেন্স ইউজ করব। আচ্ছা আচ্ছা। আপনারে আমি যদি মানে খোলামেলা কথা বলি, আমি এই যে পার্ট 2 তে যখন যাব না, পার্ট 2 তে আপনারে দেখাবো আমি অ্যাবস্ট্রাক্ট কিন্তু সবার শেষে আমরা লিখি। অ্যাবস্ট্রাক্ট কিন্তু মূল পেপারের মধ্যে না, না না, এটা হচ্ছে আমার কাজ শেষ হওয়ার পরে গিয়ে কাজ শেষ হওয়ার পরে অ্যাবস্ট্রাক্ট আমি দিব, এটা প্রথমে কেউ পড়ার জন্য বা এডিটরের জন্য বা রিভিউয়ারের জন্য, বাট মূলত শুরু হয় কিন্তু ইন্ট্রোডাকশন থেকে, ঠিক আছে? তার মানে ইন্ট্রোডাকশন কিন্তু আমরা অবজেক্টিভ দিতে হবে, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সবার শেষে আমি লিখি, আমি কিন্তু রাইটিং অর্ডার, এবং অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন সবার, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সবার পরে, আর সবকিছু লেখার পর আমরা ইন্ট্রোডাকশন লিখি, আমি রাইটিং অর্ডার পার্ট 2 তে যাব, ঠিক আছে? দুই জায়গায় আপনি করবেন। তার মানে এই না যে অ্যাবস্ট্রাক্টে একই সেন্টেন্স ইউজ করছেন, এখানে এসেও সেম কথা বলতেছেন না, আপনার প্রাফ্রেজ করা শিখতে হবে, তার মানে ইংলিশে ভালো থাকতে হবে। জি বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সাইটেশনের ক্ষেত্রে, যেমন আমি আমার পেপারে যদি সাইটেশন পার্ট 2 তে, প্লিজ সাইটেশনে পার্ট 2 তে। জি জি জি, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন নেই? আর কারো? ভাই আমি দিগন্ত। হ্যাঁ দিগন্ত বলো। ভাই আমরা যে এখানে মানে বলা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে টাইটেলটা বাদ, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, এই জিনিসগুলো কি মানে উল্লেখ করে দিতে হবে, নাকি শুধু আমি লিখে গেলেই হবে? মানে অর্ডার মেইনটেইন করে লিখে গেলে হবে, নাকি মানে কথাগুলো উল্লেখ করতে হবে যে আমি এখন ইন্ট্রোডাকশনে লিখছি? ধরো যে এটা আমার পেপার, এটা হচ্ছে স্ট্রাকচার। দাও প্রথমে আমি কি থাকবে, স্টাইল হচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখতেছো আমার? হ্যাঁ হ্যাঁ। তো ধরো আমার প্রথমে হচ্ছে এটা স্ট্রাকচার, প্রথমে টাইটেল থাকবে, তারপর তোমার নাম টাম থাকবে, ডেজিগনেশন যা হোয়াটএভার যা থাকে, কে কারেসপন্ডিং অথর, কবে রিসিভ করছে এটসেট্রা। অ্যাবস্ট্রাক্ট লেখে অবশ্যই সেটা লিখতে হবে। ওকে, সেটা তুমি নিচেও দিতে পারো, কোলন দিয়ে দিতে পারো, ডিপেন্ড করে। যেমন অ্যাবস্ট্রাক্ট এই পেপারে জানালে অ্যাবস্ট্রাক্ট এইভাবে দিছে, হোয়াটএভার অ্যাবস্ট্রাক্ট, তারপরে ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে? এই স্টাইল ফলো করতেই হবে, মানে প্রতিটা পেপার ইন জেনারেল এই স্টাইল। কিওয়ার্ডস যেমন ধরো এই যে বললাম না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আলাদা অংশ, এটার মধ্যে কিন্তু নাম্বারিং নাই, নাম্বার থাকে না কোনো মানে পেপারে অ্যাবস্ট্রাক্ট কোনো নাম্বারিং থাকবে না, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট থাকলো, তারপরে তুমি কিওয়ার্ড দিবা, অবশ্যই ইন্ট্রোডাকশনের উপরে হবে, তারপর ইন্ট্রোডাকশন হবে। কখনো মেথড ইন্ট্রোডাকশনের মধ্যে আসবে না, মানে মেথড আগে তারপর ইন্ট্রোডাকশন না, এটা না, ইন্ট্রোডাকশন পরে মেথড থাকবে, তারপরে রেজাল্ট থাকবে বা রেজাল্ট ডিসকাশন একসাথে থাকতে পারে, তারপরে সামারি কনক্লুশন থাকতে পারে, তারপরে অ্যাকনলেজমেন্ট থাকতে পারে, তারপরে আরো কিছু ব্যাপার আছে যে আমি দেখাই, এগুলো হচ্ছে যে পরবর্তীতে পেপার যখন সাবমিট করবা তখন, যেমন সামারি কনক্লুশন হয়ে গেল, দেন তুমি অ্যাকনলেজমেন্ট, অনেক জার্নালে চায় অথর কি কে কোন অথর কেমনে কন্ট্রিবিউশন করছে, এগুলো আমি পরে মানে সেকেন্ড পার্টে বলবো, ঠিক আছে? ফান্ডিং আছে কিনা, কোথা থেকে তুমি টাকা টুকা নিছো কিনা, ঠিক আছে? তারপরে অ্যাকনলেজমেন্ট করবা তুমি কাউরে, এই যেমন আমি আমেরিকার কয়জনে অ্যাকনলেজ করছি। তারপর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা কমন সব পেপারেই থাকে, তোমার ঘোষণা দিতে হবে। তুমি যে পেপার করলা, তুমি ধরো যে একজনের কাজ করাইছো, ধরো আমার করাইছো, তুমি আমার পেপারে নাম দাও নাই, আমি যদি এটা ধরো যে এডিটরে বলি, আমার প্রুফ আছে যে আমি দিগন্তরে আমি হেল্প করছি, আমার প্রুফ আছে, তোমার আমি সেন্ড করছি, করছি, তখন আমি যদি ক্লেম করি, তোমার পেপার যদি পাবলিশও হয়, পরবর্তী আবার পেপার অফ হয়ে যাবে, এটা রিজেক্ট হবে, পাবলিশ হয়ে গেলেও রিজেক্ট হবে, ঠিক আছে? তার মানে এগুলো ঘোষণা দিতে, তারপর রেফারেন্স, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সে তুমি যে ফিল্ডে রিসার্চ করো। দিগন্ত বুঝছো? জি ভাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে বোধগম্যতার যে বিষয়টা, এটা কি আমার মানে আমি তো পেপারটা সাবমিট করতেছি, সেটা কি আমার ফিল্ডে যারা আছে তাদের বোধগম্য করে লিখলেই হবে, নাকি সব ইন জেনারেল সবার বোধগম্য করে? পার্ট 2 তে এই রিলেটেড কোনো কথা আছে কিনা? আচ্ছা। আর অ্যাকনলেজমেন্টের জন্য আমি কি ওই যে সাইট থেকে আমি মানে নিছি তথ্যটা, সেই সাইটের যে লিংকটা মানে স্পেসিফিক ওই আর্টিকেলের লিংকটা, অ্যাকনলেজমেন্টটা হচ্ছে যে না শুধু সাইটের লিংকটা দিলে? শোনো, অ্যাকনলেজমেন্টটা হচ্ছে ডিপেন্ড করে, আসলে তুমি ধরো যে আমি আমার যে ডেটাগুলা নিছি, সে ডেটার ধরো আমি ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে নিছি, ক্লিয়ার? আমি তারে অ্যাকনলেজ করলাম, তারপরে আমি তোমার কিছু আগে বললাম যে এই পেপারটা কিন্তু নাসার থেকে করা, আর এই যে এ কিন্তু ম্যাটল্যাব ইউজ করছে, এর যে ফিগারগুলো দেখলেই বোঝা যায় এটা ম্যাটল্যাব থেকে, আমরা কিন্তু বুঝতে পারি কোন ফিগার ইউজ করছে, ম্যাটল্যাব ইউজ করছে,
বাট আমারটা কিন্তু আমি এনসিএল ইউজ করছি, ঠিক আছে? তো এই যে এনসিএল আছে, এনসিএল কিন্তু এটা আমেরিকান প্রোডাক্ট, মেট ল্যাবও কিন্তু আমেরিকান প্রোডাক্ট, যেটা এনকার বলে, ন্যাশনাল সেন্টার ফর আমেরিকা। তাইলে এই যে ডেনিশিয়া, উনি আমাকে কোডিংয়ে অনেক হেল্প করছে, ঠিক আছে? ডেনিশিয়া এনসিএল এর এই যে ডেনিশিয়া, হ্যাঁ, এই যে বিগ বস, এই যে ডেনিশিয়া, এ হচ্ছে সায়েন্টিস্ট, ঠিক আছে? আমেরিকার সায়েন্টিস্ট। এ হচ্ছে এই মডেল টোডেল, এই যে এনসিএল এনকার বললাম, আমি যে কোড ইউজ করি, আমি যে সফটওয়্যার ইউজ করি, এ হচ্ছে বিগ ব্যাস, এ হচ্ছে সায়েন্টিস্ট কিন্তু, ডেনিশিয়া অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আমেরিকাতে, এনকারে, নাসার সায়েন্টিস্ট। তো এ কিন্তু আমার কোডিং এ হেল্প করছে। আমি বললাম না যে 1.5 বছরের সময় লাগছে, এ কিন্তু আমার কোডিং এ অনেক হেল্প করছে। তো আমি কোডিং এ হেল্প করছে, তার যদি আমি এখানে না বলি তার নাম, আরেকজন আছে মেরি হ্যালি, ওই সেম সায়েন্টিস্ট, আদম ফিলিপস, সেও কিন্তু সায়েন্টিস্ট। তার মানে আমাকে তা কি করতে হবে, অ্যাকনোলেজ করলাম আমি। প্রথম হচ্ছে ডেটা, যেখান থেকে ডেটাটা নিবা সেখানে নামটা উল্লেখ করে দিয়ে দিলেই হবে, কারণ তুমি ডেটা আর মেথডে তো তুমি অলরেডি লিঙ্ক দিছোই। আমি ডেটা মেথডে আমি লিঙ্ক দিছি না, আমি ডেটা মেথডে অলরেডি তো বলি আসছি যে ডেটাটা নিছি, লিঙ্কটিং সবই দিছি। তো এইখানে লিঙ্কটিং আমার দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট মেনশন করবা। ধরো আমি যেখান থেকে ডেটা নিলাম সেটা মেনশন করলাম। তারপর তুমি যদি কারো কাছে হেল্প নাও সেটা বলবা। আমার আরেকজন পাকিস্তানের আমি হেল্প করছি, এ অনেক ভালো ভালো, উনি হচ্ছে বার্সেলোনা, এই যে কানাডা আছে না, কানাডা সুপার কম্পিউটিং সেন্টারে আছে, ঠিক আছে? এই রাশেদ মাহমুদ, পাকিস্তানি, অনেক ভালো। আমি টু বি অনেস্ট, আমি তো বললাম যে বাংলাদেশে আমি শুধু মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল ছাড়া কিছু পারতাম না, ঠিক আছে? তো বুঝো না, নোয়ার একজন সায়েন্টিস্ট পেপার করছে, তার পেপারটা আমি রিপ্রোডিউস করছি, আমি বাচ্চা পোলাপান, হ্যাঁ, পটুয়াখালীর এক ছাত্র। তো এটা মনে করো নোয়ার একজন সায়েন্টিস্ট করছে, তো এটা তো এত সহজ হওয়ার কথা না, ঠিক আছে? তো যেটা আমি করছি পরবর্তীতে, তো এরা রাশেদ মাহমুদ এই পাকিস্তানি ছিল। আমি সত্যি ওদের কাছে এত কৃতজ্ঞ যে এরা আমার এই কোডগুলো আমার ভুল হইতো প্রথম দিকে। যেটা হয় তুমি জানো, হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তুমি জানো যে কোডিং যদি আমরা না বুঝি, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক না থাকে, তুমি কিন্তু রান করবা অনলাইনে, কিন্তু মেলা কোড পাবা, রান করবা দেখবে খালি ভুল হবে, রান করবা খালি তো এরর দেখাবে, এত লাইনে এরর হয়েছে, এত নাম্বার এরর হয়েছে। তো প্রথম দিকে তো আমি বুঝতাম না, খালি এরর হইতো। তো আমি অনেক এদেরকে প্যারা দিছি, প্রচুর প্যারা দিছি, ওরা অনেক সময় রাগ। ডিবাগিং হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট। হ্যাঁ, ডিবাগিং করা, তুমি তো বুঝো কম্পিউটার সায়েন্সের পোলাপান, তুমি বুঝবা ডিবাগিং করা কোথা থেকে হইলো, আসলে প্রবলেমটা বুঝা, এই লাইন থেকে কেন আসলো, ঠিক আছে? তো এই যে ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলা, তো আমি প্রায় করতাম কি, আমাদের একটা গ্রুপ আছে, মানে সায়েন্টিস্ট প্রতিটা ফিল্ডের একটা গ্রুপ থাকে, তো এনসিএল আমাদের গ্রুপ আছে। তো এরা আমার অনেক হেল্প করছে বোঝার জন্য। তারপরে যে রাশেদ মাহমুদ পাকিস্তানি, উনি এখন কানাডাতে আছে সুপার কম্পিউটিং, তো আমার অনেক হেল্প করতো। অনেক সময় রাইগা যায় আবার পার্সোনালি মেল করতো যে জালাল আমি বুঝি তুমি ছাত্রকে বলে। তো যা হোক, পরবর্তী তারা এই হেল্প না করলে আমার পেপারটা কোনোদিনও পাবলিশ হতো না। আমার এই অ্যানালাইসিস আমি হয়তো 5 বছরও করতে পারতাম না, টু বি অনেস্ট, ঠিক আছে? অনেক অ্যানালাইসিস আছে এটা পেপারে। আর আমি পরের যে পেপারটা পাবলিশ করছি যে স্প্রিঞ্জারে, আমি মনে করো 7 দিনে এখন করতে পারি, কারণ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটা এক্সেলের নোটপ্যাডে আছে, খালি ওপেন করলাম, ম্যাটল্যাব দিয়ে ফিগার করলাম, শেষ, পেপার শেষ, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আমি পার্ট 2 তে যাই বলবো, ইমপ্রফেক্টর, সাইটেশন ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো তুমি করতে পারো কি, অ্যাকনোলেজে অবশ্যই নাম দিতে হবে। বাংলাদেশে কিছু আমি খুব কষ্ট পাইছি, তুমি মনে হয় আমার সাথে খুব রিসেন্ট আসছো ফেসবুকে, আমি পড় দিছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আমার হেল্প নিছে, আমার কোডিং করে নিছে, কোড নিয়ে পেপারও পাবলিশ করছে, বাট আমার অ্যাকনোলেজমেন্টে আমার নাম খুঁজে পায়নি। তো খুব দুঃখের বিষয়, ঠিক আছে? এটা করা যাবে না। তোমার কেউ হেল্প করলে মাস্ট অ্যাকনোলেজ করতে হবে। আমি যদি ওইটারে ক্লেম করতাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাহলে পেপারটা রিজেক্ট হতো, আমি সেটা করিনি, বাট এটা করা যাবে না। অ্যাকনোলেজমেন্ট মাস্ট লিখতে হবে। এই যে তুমি ফান্ড নিছো, ফান্ডের নাম লিখতে হবে। আমার এই পেপারটা পাবলিশ করতে 1 লক্ষ টাকা লাগছে, পরে আমি সে পার্ট 2 তে আসতেছি, ওপেন অ্যাক্সেস কি, পেইড কি, আনপেইড কি, হ্যাঁ, আমি পার্ট 2 তে বলবো। তো তুমি ফান্ডিং কোথা থেকে নিছো, তুমি খাইছো, আমি 1.5 বছর টাকা নিছি, খাইছি তাদের, তোমার তার ফান্ডের কথা বলতে হবে না। এই জিনিসগুলো অবশ্যই বলতে হবে সবার শেষে, একদম সবার শেষে, একদম সবার শেষে, রেফারেন্সের আগে, বাট কনক্লুশনের একদম শেষে। আর কোনো কথা? আরেকটা বিষয় হচ্ছে ভাই হ্যান্ডেলের, যে আমার যে মিসিং ডাটাগুলো আছে যেগুলোকে আমি হ্যান্ডেল করছি, আমি তো হ্যান্ডেল কি তোর ডাটাটাকে ব্যবহার করে আমি কাজ করছি, কিন্তু আমার যে মিসিং ডাটা বা হ্যান্ডেল করা যে ডাটাটা ছিল সেটা কি কোথাও রেখে ওটার লিঙ্ক কি দিতে হবে? এটা ডিপেন্ড করে জার্নালের উপরে। ধরো তুমি নেচারে পাবলিশ করলা, সব জার্নালে না, নেচারে তুমি যেমন হাই জার্নাল যেগুলা সাইন্টিফিক, নেচারে তুমি পাবলিশ, নেচার কমিউনিকেশন বা নেচার সাইন্টিফিক রিপোর্টে যদি তুমি পেপার পাবলিশ করো, ওখানে লিঙ্ক সহ কোড সহ দিতে হবে, মানে কোড সহ দিতে হবে।
ওইটা রিভিউয়াররা রিপ্রোডিউস করবে। ধরো তুমি পাইথনে করছো, সে ফর এক্সাম্পল আমি এনসিএল এ করছি, বা কেউ ম্যাটল্যাবে করছে, কেউ আর এ করছে, ঠিক আছে, হোয়াট এভার। তো তুমি যে কোডটা করছো, কোড সহ দিতে হবে, ওরা রান করবে, রান করে দেখবে। ওই যে তুমি তো অবশ্যই বুঝো যে এসটিপি তে তুমি বুঝো, মানে অনলাইনে যে ডেটা ট্রান্সফার করা যায়, বিগ ডেটা যদি হয়, এসটিপি তুমি বুঝো? হ্যাঁ, এসটিপি আছে। তো এসটিপি তে তুমি হচ্ছে যে ডেটাগুলো ট্রান্সফার করে দিতে পারবা, ওরা দেখবে। যদি খুব বড় ডেটা হয় বা কোথাও তুমি আপলোড করতে পারবা, ওদের দিলে ওরা রিপ্রোডিউস করবে, করে যদি সেম রেজাল্ট পায় তাহলে পেপার পাবলিশ হবে, নাহলে পাবলিশ হবে না। এটা ডিপেন্ড করে জার্নালের উপরে। আর কারো কোনো কোশ্চেন? ভাই আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাই, আমি তো আপনি যে একটা রিসার্চেরই দেখালেন যে নাসা থেকে যেটা, ওরা হচ্ছে একটা ওশানে করছে, আপনি হচ্ছে বে অফ বেঙ্গলে করছেন। তো এদের সাথে কিন্তু আপনার একটা ম্যাক্সিমাম পার্ট কিন্তু মিলে যাচ্ছে। তো মিলে যাওয়া যে পার্টটা, এইটা কি প্লাজারিজমের আন্ডারে আসবে? কত পার্সেন্ট প্লাজারিজম সর্বোচ্চ হতে পারে? প্লাজারিজম কি? আমি তো তাদের কোনো সেন্টেন্স ইউজ করি নাই, এটা প্লাজারিজম। সে আমেরিকা করছে, আমি বে অফ বেঙ্গলে করছি। বে অফ বেঙ্গল আর আমেরিকা তো এক না। সো আমার রেজাল্ট গুলো তো ভিন্ন আসছে। আমি সেকেন্ড পার্টে বলবো, আমি পুরা রিসার্চ মানে হচ্ছে নিউ। প্লাজারিজম অন্য জিনিস। প্লাজারিজম হচ্ছে তুমি কোথা থেকে কোনো টেক্সট নিচ্ছ কিনা, কপি, কোনো ফাইন্ডিং রেজাল্ট। আমি তাদের একটা ওয়ার্ড ইউজ করি নাই। আর কোথায় এই যে তোমার এই যে যেমন ইন্ট্রোডাকশন আমি লিটারেচার রিভিউ করছি, আমি বলছি নিউম্যান, এই যে দেখবা প্রতিটা সেন্টেন্স তুমি হুবাও পাবা না, আমি প্রাফ্রেজ করছি। আমি আইএলস দাও, আমি জানি কিভাবে প্রাফ্রেজ করতে হয়। কপি পেস্ট করলে তো হবে না। তুমি সাইটেশন করো, আমার নামে সাইটেশন করলা, ঠিক আছে, যেমন সাইটেশন করছি আমি, 5 নাম্বার, 2 নাম্বারে যদি যাই, আমি 2 নাম্বার ধরেন চলে আসছে, 2 নাম্বার চলে আসছে বাংলাদেশের পেপারে, যে আলো পেপারটা নিছি, তার মানে ওই পেপারের সাথে আমার সেন্টেন্সটা মিলিয়ে দেখবা, হবে না। তুমি যতই সাইটেশন করো, তুমি যদি প্রাফ্রেজ না করো, মানে তুমি তোমার নিজের ভাষায় না করো, তার মানে তোমার কন্ট্রিবিউশন নাই, সেটা হচ্ছে প্লাজারিজম। আমি এটা পার্ট 2 তে কথা বলবো। আর তুমি এটা হচ্ছে প্লাজারিজম। আর যেটা বললো সেটা হচ্ছে তোমার মানে রিসার্চ মানে হচ্ছে নমিলিটি, নতুন নতুন বিষয়। যেমন ধরো এই পেপারটা পাবলিশড হয়েছে 8 ইম্পেফ্যাক্টরে, আমারটা কিন্তু 2 তে হয়েছে। কেন হয়েছে? সেম করছি। কারণটা এইটাই, আমার শুধু নতুনত্ব কি, সে আমেরিকাতে করছে, আমি বে অফ বেঙ্গলে করছি। কথাটা বুঝো, এটুক শুধু নতুনত্ব, বাট মেথড কিন্তু সিমিলার। তার মানে আমি পুরা নতুন করি নাই। যার কারণে আমি যদি পুরাই নতুন করতাম, তাইলে এটা কিন্তু আমার 8 ইম্পেক্ট চলে যেত। আচ্ছা, এখন যারা নিউ, যারা শুরু করবা, যারা কেন আমি এই পেপারটা রিপ্রোডিউস করছি, আমি কেন একটু চেঞ্জ করি নাই, মেথডে চেঞ্জ করে আমি 8 ইম্পেক্ট পাবলিশ করতে পারতাম, কেন করি নাই? এর অর্থ কি জানো? ফিলোসফি এটা ছিল, আমার প্রফেসর চাইছে তুমি 800 দেশের থেকে মাইক্রোসফট ওয়ার্ড জানো আর এক্সেল জানো, তো তুমি নাসার একটা পেপার রিপ্রোডিউস করবা, এটা করতে তো তোমার 1.5-2 বছর লাগবে। এই ডেটাগুলো অ্যানালাইসিস করতে গেলে তোমার লিনাক্স লাগবে। আমি যে বললাম না এনসিএল, এটা কিন্তু তুমি উইন্ডোজে অ্যানালাইসিস করতে পারবা না, তাহলে সেটা লিনাক্স বুঝতে হবে। তুমি কম্পিউটার প্রোগ্রামিং গুলো পান, তুমি বুঝো লিনাক্স। আমি প্রথম ফেদোরা ইউজ করছি, পরে উবুন্টু ইউজ করছি, ঠিক আছে। এই যে আবার সিকুইন আছে, আমি সিকুইন ইউজ করছি। তার মানে আমি উইন্ডোজে ইউজ করতে পারবো না, তাহলে আমি এক্সেল ফাইলের মতো ডাইরেক্ট ক্লিক করে আমি অ্যানালাইসিস করতে পারবো, যেটা আমার সেকেন্ড পেপারে আমি করছি। এটা যে কেউ ওপেন করতে পারে, বাট এই পেপারের মাস্ট লিনাক্স। তার মানে বুঝো সেটা বাইনারি ডেটা, তার মানে তার লিনাক্স শিখতে কমান্ড ইউজ করতে হবে। সেকেন্ড অপশন, আমার পেপারটা এই পেপারের মতো ধরো এক্সেল ফাইল না, কি ফাইল না, এক্সেল ফাইল না। তাহলে এক্সেল ফাইল না হলে এটা নেটসিডিএফ ফাইলে থাকে। নেটসিডিএফ ফাইল হচ্ছে সাইন্টিফিক ডেটা। তাহলে নেটসিডিএফ ফাইলটা তুমি ক্লিক করতে হবে, কমান্ড দিয়ে তোমার দেখতে হবে। এই যে ডেটা অ্যানালাইসিস শিখা, তারপরে তুমি প্রোগ্রামিং শিখতে হবে। প্রোগ্রামিং শিখলা, তারপরে ডেটাগুলো বুঝলা, এই যে ইকুয়েশনগুলো ইউজ করছে আমি, ম্যাথমেটিক্স যে ইউজ করছি এখানে, এইগুলা বুঝা, তারপরে অ্যাপ্লাই করা। তাহলে এত কিছু করার মধ্যে তুমি কিছুই জানো না। সেক্ষেত্রে যদি তুমি নতুন করতে চাও, তাহলে তোমার পেপার কি 4-5 বছরে পাবলিশ হবে? হবে না। তাহলে তোমার কি করতে হবে? আগে কাজ শিখতে হবে। এই জন্য আমার প্রফেসর দিছে কি 2টা বিগ পেপার, আরেকটা পেপার, এই যে সেকেন্ড পেপারটা, এটাও আমেরিকার, এই আমার সেকেন্ড পেপার সাবমিট করা, এরাও ধরে যে মিয়ামি, ফ্লোরিডা, ঠিক আছে, সেকেন্ড পেপারটা। তো আমার প্রফেসর বলছে কি, তুমি কাজ শেখার জন্য টপ জার্নাল, এই যে ফুরিয়ার ইউজ করছি, এই পেপারে আমি ফুরিয়ার ইউজ করছি, ফুরিয়ার ডিকম্পোজিশন যারা বুঝো ম্যাথমেটিক্সে, ফুরিয়ার ইউজ করছি। তো প্রফেসর আমার বলছে যে তুমি কাজ আগে শিখো, মাস্টার্সের সিস্টেম হচ্ছে কাজ শেখা, তোমার কম পেপারে পাবলিশ হোক। যখন আমি এটা রিপ্রোডিউস করছি, আমি পেপার পাবলিশ করছি, আর পিএইচডির জন্য একটা পেপার হইলেই তোমার হয়। তোমার এম কিন্তু একটা পেপার, তাহলে পিএইচডির জন্য আমার পেপার একটা হয়ে গেছে।
আমি এখন পৃথিবীর সব জায়গায় আমার অ্যাকসেপ্ট করতেছে, নিতেছে, আর আমি কাজও শিখলাম। এখন আমি যে থার্ড পেপারটা করলাম, তাহলে 2টা পেপার রিপ্রোডিউস করে আমার কি হলো, আমার কিন্তু কাজ শেখা শেষ। এখন আমি যে থার্ড পেপার করতেছি টোটালি নিউ করতেছি, কারো মেথড আমি ইউজ করতেছি না। এই পেপারটা আমার যাবে মনে করো 4, 5 বা 8 ইমপারফেক্টরে। ফোর্থ পেপার যেটা আমার করবো, আমার পিএইচডি এখন টার্গেট হচ্ছে, আমি কাজ শিখলাম, এখন আমার পিএইচডি টার্গেট হচ্ছে মেশিন লার্নিং। তোমার আমি বললাম মেশিন লার্নিং এ কাজ করবো, মেশিন লার্নিং এবং WRF মডেল বলে, ওয়েদার রিসার্চ ফরকাস্টিং মডেল। আমার পিএইচডি টোটাল হচ্ছে মডেল নিয়ে। তখন আমার একটা ইমপারফেক্টর যাবে 4, 5, 8 ইমপারফেক্টর আমার টপ জার্নালে যাবে। তারপরে আমি কাজ শিকার পরে, আর প্রথমে যারা বিগিনার তার প্রথমে যদি এটা শুরু করে, বা এটা সার্ভে রিসার্চ না, 10 বারই গেলাম 10টা সার্ভে করলাম, অনেকে করে, টু বি অনেস্ট, সবাই না, অনেকে করে। বা একটা সার্ভে করা যতটা সহজ, এগুলা করা কিন্তু এত সহজ না। সো এটা ডিপেন্ড করে, এই কারণে কিন্তু করা। আমার কথাটা বুঝতে পারছো? তার মানে একদম যদি নিউ হয় তাহলে আরো বিগ জার্নালে যাবে, বড় জার্নালে, টপ জার্নালে যাবে। আর যখন তুমি বিগিনার হবা, সেক্ষেত্রে তুমি ধরো আমেরিকায় করছো, তুমি বাংলাদেশে করলা, তাহলে তোমার একটা কি নবেলিটি হলো, স্থানের নবেলিটি হলো, সেক্ষেত্রে তুমি একটা মোটামুটি জার্নাল পাবলিশ করলা। মূল কথাটা হচ্ছে কাজ শিখা। যেমন এখন আমি যত পেপার করবো, আমি কোনো পেপারই মেথড ফলো করবো না, আমি এখন স্টাডি ডিজাইন শিখে গেছি। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? পার্ট 1 5 মিনিট ব্রেক দিব, তারপরে পার্ট 2 তে যাব। কারো কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া, ডিসকাশন নিয়ে একটু কথা বলা যাবে পার্ট 1 এ? হ্যাঁ অবশ্যই, মানে পার্ট 1 রিলেটেড যত কথা বলা যাবে। জি জি, ডিসকাশন তো পার্ট 1। আমি একটা নতুন স্টাডি এরিয়া নিয়ে ধরেন কাজ করলাম, তো সেই ক্ষেত্রে কোন একটা রেজাল্ট আমি পাইলাম, তো সেটা আমি কেন পাইলাম সেটা আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি? এখন এই জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার প্রতিদিন পেপার পড়তে হবে। আমি আমার পার্সোনাল ব্যাপারটা শেয়ার করি। এই যে বললাম না, লিটারেচার রিভিউ, ইন্ট্রোডাকশন, এরা সবচেয়ে কঠিন একটা জায়গা সবার শেষে আমরা। কারণ ইন্ট্রোডাকশন যখন আপনি লিখবেন, অনেক পেপার পড়তে হবে। আমার কতগুলো পেপার সাইটেশন আছে, দেখি কতগুলো পেপার আমি সাইট করছি। বইটা আপনারা আমি ক্লিয়ার করে বলি আর কি, মানে একটা সম্পূরক তো, এই জন্য বলতেছি। ধরেন যে আমি 59টা পেপার পড়ছি আমি, মানে আমার রিলেটেড পেপার, কিন্তু সাইক্লোন নিয়ে মেলা, বাট আমি সাইক্লোন নিয়ে সব পেপারই পড়বো না, শুধুমাত্র রেইনফল রিলেটেড, যেহেতু আমার কাজটা ছিল রেইনফল নিয়ে, ঠিক আছে? তো আমি রেইনফল রিলেটেড যত পেপার আছে, তার মানে পেপারগুলো আমার পড়তে হবে। সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে, তার মানে 59টা পেপার পড়া সহজ না, সে পেপারগুলো পড়ে তারা কি পাইছে না পাইছে এগুলা নিয়ে কিন্তু এত সহজ না, কিন্তু এটা ডিফিকাল্ট কিন্তু পার্ট। ডিসকাশন কিন্তু আমরা সবার শেষে করি, ঠিক আছে? মানে ইন্ট্রোডাকশন বা এই কম্পেয়ার মূলত আমরা সবার শেষে করি। তো যেটা হয়, আপনি এই যে পেপারগুলো যখন পড়বেন, আমাকে করছে কি আমার প্রফেসর, সে প্রতি সপ্তাহে একটা করে পেপার পড়তে হইতো, 15 দিন পর পর আমার 2টা পেপারে সামারি লিখতে হইতো তাকে। তার মানে কি আমাকে শিখাইছে কিভাবে কাজ করতে হয়, তার মানে আপনার পেপার পড়তে হবে। তো আপনার ডিসকাশনে হয় কি, যেটা যে আপনার যখন পেপারগুলো সবগুলো পড়লেন, তখন কিন্তু আপনার আইডিয়া আসলো তারা কি কি রেজাল্ট পাইছে, আপনি নোট করে রাখতে হবে। কিন্তু রিসার্চটা কিন্তু একটু সময় নিতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এর মানে এই না যে আপনি আজকে চাইলেন হয়ে গেল। আপনার পার্সোনাল নোটবুক থাকবে, আপনি নোট করবেন। ধরেন যে ঠিক আছে, আমি এই যে আমার পেপারে পেরেটা ন্যানসল, সে কি পাইলো, আরেকজন কি পাইলো, এই পেপারগুলো পড়ে পড়ে আপনি যে রেজাল্টগুলো পাইলেন, এই পেপারগুলোর সাথে সিমিলারিটি কয়জন, আপনি 10টা পেপার আপনার রিলেটেড পেপার হয়েছে, 10টা পেপার আপনি দেখলেন, তার রেজাল্টগুলো আসছে, ওই রেজাল্টগুলোর সাথে আপনার রেজাল্টের কোনো মিল আছে কিনা, মানে সিমিলারিটি আছে কিনা, তাহলে আপনি সিমিলারিটি দিবেন। আজ সিমিলারিটি না থাকে নাই, আর দেখা গেল যে আপনার অপোজিট রেজাল্ট আসছে, মানে পুরাটাই মানে কন্ট্রোভার্সিয়াল আসছে, কেন আসলো, তখন আপনার কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তার মানে ডিসকাশনে আপনি ওই পেপারগুলো পড়ার পরে আপনার ফিল্ডে রিলেটেড, তখন আপনি তাদেরকে সাথে কম্পেয়ার করবেন। এর মানে এই না ধরেন আপনি রংপুর নিয়ে কাজ করতেছেন, শুধু রংপুর না, ওই যে আমি প্রথম কিন্তু ইন্ট্রোডাকশনে বলে আসছি, আপনার লিটারেচার রিভিউ করতে গ্লোবাল থেকে সারা পৃথিবীতে করছে কি, আস্তে আস্তে রিজিওনালে আসতে হবে। তারপরে গ্লোবালি কার সাথে সাথে মিলে এই পেপারগুলো গ্লোবালি। তারপরে যদি নর্থ ইন্ডিয়ান সাথে কারোর সাথে থাকে, সেটা আমি করছি। তারপরে বে বেঙ্গলে যদি কারোর সাথে থাকে, বে বেঙ্গলে কোনো পেপারই ছিল না, যার কারণে আমি করি নাই, কারণ আমি তো ইন্ট্রোডাকশন আমি লিটারেচার রিভিউ করেই আসছি যে আমার কোনটা কোনটা হয়েছে না। তাহলে এইভাবে আপনি হচ্ছে ডিসকাশনে তাদের সাথে কম্পেয়ার করতে হবে মাস্ট, আর কম্পেয়ার না করলে পেপার পাবলিশ হবে না। জি ভাই, বুঝতে পারছি। আর পার্ট 2 তে আরো ক্লিয়ার হবেন আশা করি। আমার এই একাডেমিক টকের পরে আপনাদের আর ওই পেপার নিয়ে রিসার্চ নিয়ে এত সমস্যা ভোগার কথা না। পার্ট 2 তে যায় অনেক কিছু বলবো, কেমনে হ্যান্ডেল করবেন পরবর্তী ধাপ, সেটাও আমি বলতেছি। আশা করি এরপরের থেকে
অনেক কিছু জানতে পারবেন, মিসকনসেপশন থাকবে না, এটা একটা স্কিল ডেভেলপ হলো। নেক্সট আপনি নিজে নিজে রিসার্চ করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া প্রপোজাল নিয়ে কি কথা বলবেন? প্রপোজাল, হ্যাঁ কথা হইতে পারে রিলেটেড। ভাইয়া হচ্ছে প্রপোজালের মানে পার্থক্যটা রিসার্চে মানে কি কি টপিকস নিয়ে প্রপোজালটা করা উচিত? আচ্ছা, এখন হচ্ছে যেমন থিসিস আর রিসার্চ তো বুঝে গেছো নাকি? রিসার্চ পেপার, থিসিস হচ্ছে ডিটেলস থাকবে, থিসিস থাকবে অনেক ডিটেলস, প্রতিটা চ্যাপ্টার চ্যাপ্টার আলাদা থাকবে। প্রপোজাল আসলে তুমি আমারে বলো, প্রপোজাল কয় পেজ হইতে পারে? তোমার আইডিয়া কি? প্রপোজাল 4-5 পেজের মধ্যে। এক্স্যাক্টলি, ধন্যবাদ। অনেকে 50-60 পেজও করে, মানে তারা রিসার্চই বুঝে না। আমার পিএইচডির প্রপোজাল 3 পেজ, ঠিক আছে? মাস্টার্সে আমার আবার অনেক সময় প্রজেক্ট সাবমিট করতে হয়। এটা আমি অস্ট্রেলিয়াতে, আমি ওই যে ডিপেন্ড করে ইউনিভার্সিটি প্রজেক্ট হলে আবার 1 পেজের মধ্যে। তো থিসিস প্রপোজালটা মানে রিসার্চ প্রপোজাল বা থিসিস প্রপোজাল 2 থেকে 3 পেজের মধ্যে হয়। প্রপোজাল মানে জাস্ট মেথড। প্রথম অপশনটা কি করে, কোনো প্রপোজালে কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট থাকবে না, অ্যাবস্ট্রাক্ট থাকবে না, ডাইরেক্ট ইন্ট্রোডাকশন চলে যাব, ঠিক আছে? ডাইরেক্ট ইন্ট্রোডাকশনে যাব। ইন্ট্রোডাকশন মানে কি বুঝতেই পারতেছো? তোমার প্রপোজালটা কেন নতুন রিসার্চ, তোমাকে জাস্টিফিকেশন করতে হবে, মানে কি হচ্ছে কি হয় নাই, ক্লিয়ার বোঝা গেল? তারপর কোন ডেটা ইউজ করবা, কোন মেথড ইউজ করবা, মানে সহজ কথা, তোমাকে প্রথমে জাস্টিফাই করতে হবে কেন এটা নতুন রিসার্চ, কেন করতে যাচ্ছ, আর কি কি মেথড ইউজ করবা, মানে কিভাবে করবা, ফিনিশ, এই 2টা পার্টের ফিনিশ। তারপরে রেফারেন্স, রেজাল্ট, ডিসকাশন, এগুলো কিছুই আসবে না প্রপোজালে। প্রপোজাল হচ্ছে কেন আমি রিসার্চটা সিগনিফিকেন্ট, আর আমি কিভাবে করব, ডেটা মেথড, রেফারেন্স, আর আউটলাইন থাকতে পারে, আমি কোন সময় কোনটা করতে পারি, আউটলাইন দিতে পারি, টাইম দিতে পারলাম, টাইম দিতে পারো, হোয়াট এভার, বাট এই 2টার মধ্যে শেষ প্রপোজাল। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। টাইটেল থাকতে হবে, প্রপোজালের টাইটেল থাকতে হবে, টাইটেল, জি ভাই, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, ডেটা মেথড, এই 3টা পার্ট। ওকে ভাই, দেখি আমার এই সবকিছু পরে পোলাপান কয়টা রিসার্চ করে সেটা দেখবো আমি, কোলাবোরেশন করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে পোলাপান, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাটমসফিয়ারিক সায়েন্স, ঠিক আছে? খালি শিখলে হবে না, কাজে লাগাইতে হবে। এনিওয়ে, তাহলে আমি শেষ করে দেই নাকি? পার্ট 2-তে 5 মিনিট পরে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আরেকটা সেশন করি। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। ওয়েট, এটা স্টপ করে